প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, গত কয়েকটা পর্বতে আমি তোমাদের এক অধ্যায়ের অনুশীলনী 1.1 থেকে 1.6 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল প্রতিটা অনুশীলনী আমি সমাধান করেছি। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.1-এর যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো আমি সমাধান করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে দেখি যে আমাদের অনুশীলনী 2.1-এর মধ্যে কী রয়েছে। আর এই অঙ্কগুলো তোমরা আমার ফেসবুক পেজের মধ্যে পেয়ে যাবা। আর ফেসবুক পেজটা হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে আমি দিয়ে দিব, তোমরা সেখান থেকেও কিন্তু এই অঙ্কগুলো দেখতে পারো। তো চলো আমরা দেখি আমাদের অঙ্কগুলো কী রয়েছে। একটু খেয়াল করো, এখানে 1 নম্বর আমাদেরকে বলা হয়েছে, একটু 1 নম্বর দিয়ে খেয়াল করো। এখানে বলা হয়েছে যে নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। দেখো, অনুপাত মানে হচ্ছে আমরা জানি হচ্ছে দুটি রাশি মিলে মূলত অনুপাত হয়। দেখো, একটা 25 একটা রাশি, 35 একটা রাশি, এই দুইটা রাশি মিলেই কিন্তু অনুপাতটা হবে। তো আমাদেরকে বলছে নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। আমি প্রতিটা অঙ্ক নিচে করে রেখেছি। এখন আমি এখানে না বুঝে সরাসরি আমি যেখানে অঙ্কগুলো করে রেখেছি সেখানে গিয়ে তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে? তো চলো দেখি আমাদের অঙ্কগুলো কী রয়েছে, আমরা ওই জায়গাতে চলে যাই। আমি আশা করি যদি তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবা। দেখো, আমাদের এই অঙ্কগুলো আমি এখানে সমাধান করে রেখেছি। তো আমাদের এখানে অঙ্কগুলো করতে গেলে কয়েকটা ধাপ আমাদের অনুসরণ করতে হবে। যদি আমরা কয়েকটা ধাপ ভালো করে বুঝে নেই তাহলেই কিন্তু আমরা এই অঙ্কগুলো করতে পারবো। দেখো, নিচের এই যে 1 নম্বরে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করতে গেলে এই 3টা ধাপ আমি লিখে দিয়েছি। দেখো, এই 3টা ধাপ যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, এই অঙ্কগুলা সমাধান করতে পারবো। দেখো, এখানে প্রথম ধাপটা হচ্ছে বলছে মিশ্র ভগ্নাংশ থাকলে তা অপকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে যদি সেটা মিশ্র ভগ্নাংশ হয়। যেমন ক্ষয়ের দিকে খেয়াল করো, ক্ষয়ের মধ্যে কিন্তু মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে কিন্তু আমাদের অপকৃত ভগ্নাংশ করে নিতে হবে। এ হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে বলছে যে অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশিকে শূন্য বাদে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এবার অনুপাতের উত্তর রাশি এবং পূর্ব রাশি কোনটা সেটা আমি তোমাদেরকে একটু বলবো। দেখো, আমি যদি লিখি, মনে করো আমি লিখলাম 2 অনুপাত, মনে করো আমি লিখলাম 7। তাহলে দেখো, এই যে আমি একটা অনুপাত এখানে লিখলাম, সেই অনুপাতের মধ্যে 2 হচ্ছে পূর্ব রাশি আর 7 হচ্ছে উত্তর রাশি। তাহলে এই যে আমরা লিখলাম যে দুইটা রাশি, একটা হচ্ছে পূর্ব রাশি আর একটা হচ্ছে উত্তর রাশি, এই কথাটা এখানে বলছে। তারপর দেখো, ধাপ 3-এর মধ্যে বলা হয়েছে যে ধাপ 2 নং অনুসারে অনুপাতকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। যদি অনুপাতটা বড় হয় তাহলে আমাদেরকে সেটা ছোট আকারে করতে হবে। তো আমি এই অঙ্কগুলো এখন তোমাদের জন্য সমাধান করে দিব। দেখো, এই 3টা ধাপ আমি তোমাদেরকে বললাম, এই 3টা ধাপ তোমরা খুব সহজে বুঝে নিও, তাহলে আশা করি তোমরা এই অঙ্কগুলো করতে পারবা। দেখো, এখানে আমাদেরকে ক নম্বরে বলা হয়েছে 25 ও 35। তা আমাদের প্রশ্নটা ছিল যে সংখ্যাদ্বয়ের প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করতে হবে। তাহলে দেখো, এখানে 25 আর হচ্ছে 35, এখানে আমরা যদি প্রথমে লিখি যে প্রথম রাশি হচ্ছে এখানে 25। দেখো, প্রথমে আছে 25, তাই আমরা প্রথম রাশি 25 দিলাম। দ্বিতীয় রাশি হচ্ছে 35, এখানে দ্বিতীয় রাশি হচ্ছে 35। দেখো, তাহলে আমরা লিখতে পারি কি, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। তাহলে দেখো, জায়গাটা লিখছি আমরা প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশি হচ্ছে আমাদের কত, প্রথম রাশি হচ্ছে আমাদের 25, আমরা দিছি 25, তারপর অনুপাত, তো দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের 35, আমরা দিছি হচ্ছে 35। এবার দেখো, আমরা পেলাম হচ্ছে 25 অনুপাত 35। এবার আমাদের দেখতে হবে যে 25 এবং 35কে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। দেখো, আমরা যদি এখানে 25 এবং 35কে আমি যদি একটু লিখি, 25 অনুপাত 35 আমি একটু লিখে নেই, তারপর তোমাদেরকে বোঝাই। এখানে 25 অনুপাত 35 লিখলাম। এবার দেখতে হবে যে আমাদের 25 এবং 35 এই দুইটা রাশিকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তো দেখো, আমরা যদি 25কে ভাগ করি তাহলে 5 5 25, 5 7 35। দেখো, দুইটাই কিন্তু আমাদের 5 দ্বারা যায়,
ঠিক আছে? তো এই জন্য আমরা কী করব, দুইটা রাশিকে 5 দ্বারা ভাগ করব। তো 5 দ্বারা যদি আমরা ভাগ করি দুইটা রাশিকে, তাহলে আমরা প্রথমে পাই হচ্ছে 5, তারপরে দেখো অনুপাতের অনুপাত, তারপর হচ্ছে 5 7 35, আমরা পাই হচ্ছে 7। তাহলে দেখো আমরা কিন্তু যেহেতু আমাদেরকে বলছিল যে 2 নং অনুসারে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, ধাপগুলোর দিকে খেয়াল করো। তো আমরা কিন্তু এটা গরিষ্ঠ আকারে ছিল, মানে বড় ছিল, আমরা এটাকে লঘিষ্ঠ আকারে করছি, অর্থাৎ ছোট করছি। ঠিক আছে? তাহলে অনুপাতের আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে আমাদের প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিকে 5 দ্বারা ভাগ করছি, ভাগ করার পরে আমরা পেয়েছি 5:7। এজন্য আমরা লিখে দিয়েছি, দেখো উভয় রাশিকে 5 দ্বারা ভাগ করে, অর্থাৎ নির্ণয় অনুপাত হচ্ছে আমাদের 5:7। আশা করি তোমরা ক নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। তারপরে খ নম্বরের মধ্যে আমাদের যে অঙ্কটা আছে, আমরা কিন্তু উপরে ধাপগুলোতে পড়ছিলাম যে যদি সেটা কি থাকে, মিশ্র ভগ্নাংশ থাকে, তাহলে কিন্তু আমাদেরকে অপকৃত ভগ্নাংশ করে নিতে হবে। তাহলে দেখো খ নম্বরের অঙ্কটার মধ্যে আমাদের আছে হচ্ছে 7/3/1 ও 9/5/2। এই যে একটা মিশ্র ভগ্নাংশ আছে, দুইটাই মিশ্র ভগ্নাংশ, এটাও মিশ্র ভগ্নাংশ, এটাও মিশ্র ভগ্নাংশ। অতএব এই মিশ্র ভগ্নাংশকে আমরা অপকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে, যেহেতু আমরা উপরে ধাপগুলোতে পড়ে এসেছিলাম যে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ প্রকাশ করতে হয়, এটা আমরা কিন্তু প্রথম ধাপে পড়ে এসেছিলাম। তাহলে আমরা কিন্তু এই জায়গাতে কী করছি, প্রথম রাশি হচ্ছে আমাদের 7/3/1, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ আছে, আমরা এটাকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করেছি। আর মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ কীভাবে প্রকাশ করতে হয়, আমি কিন্তু ইতিপূর্বে তোমাদের যে পাঠগুলো করিয়েছি এক অধ্যায়ের, ওই জায়গাতে আমি বলেছিলাম যে কীভাবে মিশ্র ভগ্নাংশ থেকে তোমরা অপকৃত ভগ্নাংশ করবা। তো এটা কিন্তু তোমরা ওই পর্বগুলো আমার দেখে আসলে তোমরা মানে জানতে পারবা যে কীভাবে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করা যায়। তাহলে তো আমি এখানেও একটু বলে দিচ্ছি, দেখো এখানে আমাদের যে ভগ্নাংশটা আছে প্রথম রাশি, সেটা হচ্ছে আমাদের 7/3/1। এটাকে আমরা কীভাবে, এটা আছে কিন্তু মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা অপকৃত ভগ্নাংশ করব। সেটা কিভাবে করব, আমরা এখানে 7 আর 3 গুণ করব। 7 আর 3 গুণ করলে আমরা পাবো হচ্ছে, যা পাবো তার সাথে আমরা এই 1 যোগ করব। 1 যোগ করলে কিন্তু আমরা পাবো হচ্ছে 3/22। দেখো 3 7 21 হয়, আর 1 2 যোগ করি, তাহলে আমরা উপরে 22 পাই, নিচে 3 3, অর্থাৎ 3 আমরা 22 পাই। এরকমভাবে একইভাবে আমাদের দ্বিতীয় রাশিটা আছে 9/5/2। এটাকে যদি আমরা কি করি, মিশ্র ভগ্নাংশ আছে, যদি আমরা অপকৃত ভগ্নাংশ করি, তাহলে 5 নং কত, 45। 45 এখানে 2 আছে, 45 আর 2 আছে 47। 47 দেখো এখানে 5/47 আমরা লিখে দিয়েছি। তাহলে ছিল মিশ্র, আমরা করে দিয়েছি অপকৃত। এবার দেখো আমাদের এবার কি করতে হবে, আমরা তাহলে কী পেলাম, আমরা লিখলাম যে অতএব প্রথম রাশি অনুপাত হচ্ছে দ্বিতীয় রাশি। এবার প্রথম রাশিতে আমরা পেয়েছি 22/3 পেয়েছিলাম, আমরা এখানে এই জায়গাতে 22/3 পেয়েছি, আমরা তাই এখানে লিখছি 3/22। তারপরে দেখো এখানে এই জায়গাতে আছে আমরা 5/47 পেয়েছি, আমরা তাই লিখছি দ্বিতীয় রাশি 5/47। তাহলে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি আমরা তাই লিখছি। এবার আমাদের কী করতে হবে, আমাদের এটা কিন্তু একটা ভগ্নাংশ আকারে আছে, তাহলে আমরা কী করতে হবে, এই যে 3 এবং 5, এই 3 এবং 5কে আমাদের হর যে 3 আছে এবং 5 আছে, 3 এবং 5কে আমাদের কী করতে হবে, বাদ দিতে হবে, অথবা আমরা পূর্ণ সংখ্যা করতে হবে টোটাল কথা। তাহলে এবার কী করতে পারি, আমরা যেহেতু 3 এবং 5 রয়েছে, এটাকে আমাদেরকে বাদ দিতে হবে, তাহলে আমরা এবার উভয় পক্ষে আমরা কী করব, 15 দ্বারা ভাগ করে দেব। 15 দ্বারা ভাগ করে দিলে কিন্তু 3 এবং 5 চলে যাবে। সেটা কীভাবে আমি তোমাদেরকে একটু এখানে দেখাই। দেখো আমাদের আসা হচ্ছে প্রথমে 22, তারপর হচ্ছে 3, অর্থাৎ 3/22। তারপর হচ্ছে আমি এখানে 15 দ্বারা গুণ করব, তাহলে 15 দ্বারা যদি আমরা গুণ করে দিই, তাহলে গুণ হচ্ছে 15। তারপরে দেখো অনুপাত, তারপর দিয়ে আমরা লিখি আমাদের আছে 47, উপরে 47 লিখব, এটা দ্বিতীয় রাশি। তারপর নিচে আছে আমাদের 5। দেখো 5/47কেও আমরা 15 দ্বারা গুণ করব। তো আমরা 15 দ্বারা যদি গুণ করি, দেখো এখানে প্রথমে আমরা কী করব, 3 5 15, আমরা পাই হচ্ছে 5। তারপর দেখো এই অনুপাতের দিকে আমরা যদি তাকাই, এই রাশির দিকে, তাহলে দেখো এখানে 3 5 15, আমরা পাই হচ্ছে 3। তাহলে দেখো এই যে আমরা 3 পেলাম, সরি 3টা হবে উপরে, তাহলে আমরা 3 পেলাম। তাহলে দেখো এবার আমরা কী করতে পারি, এই 47 আর 3-এ গুণ করব, আর 5-এ আর 22-এ গুণ করব। তো দেখো 5-এ আর 22-এ যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাই হচ্ছে 110 প্রথম রাশিটায়। দ্বিতীয় রাশিতে যদি আমরা 47 এবং 3-এ গুণ করি, তাহলে আমরা পাই হচ্ছে 141। আর যেহেতু 141 সংখ্যাটা হচ্ছে তোমাদের মৌলিক সংখ্যা, এই জন্য এটা কী করতে হবে, এটা দুইটার মধ্যে কী করা যাবে না, এখানে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, কারণ আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যাহা 1 এবং ওই সংখ্যা ব্যতীত যার অন্য কোনো গুণনীয়ক নেই। তাহলে দেখো এই জায়গাতে আমরা
কি পেলাম? আমরা কিন্তু এটাকে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিকে ১৫ দ্বারা গুণ করার পর আমরা কিন্তু পেয়েছি হচ্ছে ১১০ অনুপাত ১৪১। এজন্য আমরা লিখছি দেখো উভয় রাশিকে ১৫ দ্বারা গুণ করে। অতঃপর আমরা যেটা পাইলাম ২২ আর হচ্ছে ৫ আমরা গুণ করে পেয়েছি হচ্ছে ১১০ অনুপাত হচ্ছে তারপর ৪৭ এবং ৩ গুণ করে আমরা পেয়েছি হচ্ছে ১৪১। তাহলে এটাই আমরা লিখতে পারি অতএব অনুপাত হচ্ছে ১১০ অনুপাত ১৪১। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে গ নাম্বার অঙ্কটার মধ্যে কি রয়েছে একটু খেয়াল করো। একটু মনোযোগ দিয়ে দেখলে আমি আশা করি তোমরা অঙ্কগুলো পারবা। তো গ নাম্বারের মধ্যে আছে ১ বছর ২ মাস ও ৭ মাস। দেখো এখানে কিন্তু বছর আছে। আমাদের কি করতে হবে? একক করাতে হবে টোটাল কথা। দেখো এই জায়গাতে ধাপগুলো একটু খেয়াল করো। ধাপগুলা এখানে কি বলছে? একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে বলছে অনুপাতের উভয় রাশিকে একই এককে পরিণত করতে হবে। মানে মনে করো এখানে বছর আছে তাহলে বছর দিয়ে তোমার দ্বিতীয় যে রাশিটা হবে অনুপাতের সেটাও কিন্তু বছরই হবে। যদি এখানে মাস থাকতো তাহলে এটাকে মাস করে নিতে হতো। মানে তুমি এখানে বছরও করতে পারো মাসও করতে পারো। তাহলে দেখো একটু এখানে খেয়াল করো। দ্বিতীয় ধাপটা কি বলছে? যে রাশিদ্বয়কে অনুপাতে লিখে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। অথবা আমরা অনুপাতে লেখার পর এটাকে ছোট করতে হবে। তাহলে ধাপগুলো তোমরা খেয়াল করবে। ধাপগুলো যা আছে ওই অনুসারে কিন্তু আমরা অঙ্কটা করব। তাহলে আমাদের প্রথম ধাপ হচ্ছে অনুপাতের উভয় রাশিকে একই এককে পরিণত করতে হবে। তাহলে দেখো এখানে আমরা দেখতেছি ২টা একক আছে। একটা হচ্ছে বছর আর একটা হচ্ছে মাস। তাহলে এবার আমাকে কী করতে হবে? হয় মাসে নিতে হবে ২টাকে, না হয় ২টাকেই বছরে নিতে হবে। তো আমরা কিন্তু এখানে ২টাকেই মাসে নিব। কারণ আমরা সবসময় চিন্তা করব যে যাতে করে অনুপাতের মধ্যে দশমিকটা না আসে। এই জিনিসটা খেয়াল করব। তো দেখো এবার আমরা ওই ২টা ধাপ আছে, ২টা ধাপের অনুপাতে কিন্তু আমরা অঙ্কগুলা করব। দেখো প্রথম রাশি হচ্ছে আমাদের ১ বছর ২ মাস। উপরে প্রথম রাশিটা কিন্তু ১ বছর ২ মাস আছে। আমরা কিন্তু ১ বছর ২ মাস এনেছি। এবার এটাকে আমরা কি করব? মাসে পরিণত করব। ২ মাস তো আছেই। তো আমরা কি করব? আমরা লিখছি ১ গুণ ১২। কারণ আমরা জানি যে ১২ মাসে হচ্ছে ১ বছর। এজন্য আমরা লিখছি ১ গুণ ১২, অর্থাৎ ১২ মাসে ১ বছর যোগ হচ্ছে ওই যে ২ মাস আছে সে ২ মাস। হ্যাঁ? অতএব আমরা ২ যোগ করি, এক্ষেত্রে ১২ আর ২ আমরা যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে ১৪ মাস। তাহলে দেখো এই জায়গাতে আমরা লিখে দিয়েছি অতএব ১ বছর সমান সমান ১২ মাস। কারণ আমরা জানি ১ বছর সমান সমান ১২ মাস। আমরা এখানে কিন্তু তাই করেছি। ১ বছর গুণ মানে ১ গুণ ১২, অতএব ১ বছর সমান সমান ১২ মাস। অর্থাৎ ১২ যোগ হচ্ছে আমাদের যে ২ মাস ছিল সেই মাসটাকে আমরা এখানে যোগ করে দিয়েছি। তাহলে আমরা পাইছি হচ্ছে ১৪ মাস। তারপর দেখো দ্বিতীয় রাশিতে আমাদের আছে হচ্ছে ৭ মাস। এখানে দেখো ৭ মাস আছে। তাহলে আমরা ১৪ মাস পাইলাম হচ্ছে প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতে আমরা পেলাম হচ্ছে ৭ মাস। অথবা আমরা লিখতে পারি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশিতে আমরা পেয়েছি ১৪ মাস আর পরের দ্বিতীয় রাশিতে আমরা পেয়েছি ৭ মাস। এবার আমরা দেখতে হবে ১৪ এবং ৭কে কোন সংখ্যা দ্বারা, মানে একটা সংখ্যা দ্বারা ২টাকেই আমাদের ভাগ যেতে হবে। তাহলে দেখো আমরা যদি এখানে ৭ দ্বারা ভাগ করি তাহলে এখানে পাই দেখো ৭ দুগুণে ১৪, তাহলে আমরা পাই হচ্ছে এখানে ২। তারপর দেখো ৭ একে ৭ আমরা পাই হচ্ছে ৭। তাহলে উভয় রাশিকে ৭ দ্বারা ভাগ করে আমরা কিন্তু তাই এখানে লিখে দিয়েছি। যেহেতু আমরা ৭ দ্বারা ভাগ করছি দুইটা রাশিকে, অথবা আমরা লিখতে পারি যে অনুপাত হচ্ছে ২ অনুপাত হচ্ছে ১। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো গ নম্বর অঙ্কটা একইভাবে আমাদের একই এককে আনতে হবে। দেখো এখানে আছে ৭ কেজি ও ২ কেজি। তারপর আছে দেখো ৩০০ গ্রাম। তাহলে দেখো আমরা কেজিতে নিব না। কেজিতে নিলে কিন্তু আমাদের দশমিক আসবে। তাহলে আমাদের কী করতে হবে? আমরা এটাকে গ্রামে নিয়ে যাব। তো দেখো আমি অঙ্কটা এইভাবেই করছি, একটু খেয়াল করো। তো দেখো এই জায়গাতে আমরা লিখছি প্রথম রাশি কত আছে আমাদের ৭ কেজি। দেখো এই যে ৭ কেজিকে আমরা কি করছি? এটা গ্রামে আনছি। কারণ আমরা জানি ১,০০০ গ্রাম সমান সমান ১ কেজি। একটু খেয়াল করো, আমি তোমাদেরকে ভালো করে দেখাই। তাহলে দেখো এখানে ৭ কেজি, যে ৭ কেজিটা আছে এটাকে আমরা গ্রামে নিয়ে যাব এখন। তাহলে প্রথম রাশি হচ্ছে ৭ কেজি। দেখো ৭ কেজিটা আছে, ৭ কেজিকে আমরা গ্রামে ধুই নেই। আমরা জানি হচ্ছে ১,০০০ গ্রাম হচ্ছে ১ কেজি। তাহলে ৭ কেজিতে ৭,০০০ গ্রাম হবে। তাহলে যেহেতু আমরা লিখছি দেখো ৭ গুণ ১,০০০, এই জায়গাতে হচ্ছে আমাদের ৭,০০০ গ্রাম। তো এই জন্য আমরা লিখে দিয়েছি যে ১ কেজি সমান সমান ১,০০০ গ্রাম। এটা কিন্তু আমরা লিখে দিয়েছি। তারপরে দেখো দ্বিতীয় রাশির মধ্যে আমাদের আছে ২ কেজি ৩০০ গ্রাম। এখন আমরা এই কেজিটাকে আমরা নিয়ে আসব এই জায়গাতে দেখো ২ কেজি। তাহলে এই যে ২ কেজি আছে এই ২ কেজিকে আমরা গ্রামে আনবো। আমরা জানি ১,০০০ গ্রাম হচ্ছে ১,০০০ গ্রামে ১ কেজি, অর্থাৎ ২,০০০ গ্রামে হচ্ছে ২ কেজি। এই জন্য আমরা লিখছি ২ গুণ ১,০০০
তাহলে তারপর তার সাথেও যে 300 গ্রাম আছে সেটা আমরা যোগ করে দিয়েছি। তাহলে আমাদের হয় কত? আমরা 2000 যোগ হচ্ছে 1000, তাহলে আমাদের 2300 গ্রাম হয়। ঠিক আছে? অথবা আমরা এই জায়গাতেও লিখে দিয়েছি 1 কেজি সমান সমান হচ্ছে 1000 গ্রাম। কারণ আমরা জানি 1 কেজি সমান সমান হচ্ছে 1000 গ্রাম। তাহলে দেখো এটাকে ক্যালকুলেশন আমরা করে পেয়েছি 2000 যোগ হচ্ছে 300 গ্রাম দিয়ে আমরা যোগ করি, তাহলে আমরা পাই হচ্ছে 2300 গ্রাম। তাহলে দেখো আমরা কিন্তু প্রথম রাশিতে আমরা 700 গ্রাম পেয়েছি, 7000 গ্রাম পেয়েছি, আর এখানে কিন্তু আমরা 2300 গ্রাম পেয়েছি। তাহলে দেখো এবার আমরা এটাকে ছোট করব, মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব এই অনুপাতটাকে। তো আমরা দেখো এবার আমরা উপরে চলে যাই। একদম সহজভাবে আমি তোমাদেরকে অঙ্কগুলো দেখানোর চেষ্টা করতেছি, তোমরা আশা করি দুই মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু খুব সহজে অঙ্কগুলো করতে পারবা। তাহলে দেখো আমরা প্রথম রাশিটা কত পেয়েছিলাম? আমরা 7000 পেয়েছিলাম। দেখো প্রথম রাশি হচ্ছে আমার প্রথম রাশি অনুপাত, দ্বিতীয় রাশি দিছি, দেওয়ার পর সমান সমান দিছি। প্রথম রাশি আমরা পেয়েছি হচ্ছে 7000, তারপর অনুপাত, দ্বিতীয় রাশি পেয়েছি আমরা হচ্ছে 2300। এবার দেখো এই যে অনুপাতটা আছে, তাহলে এটাকে আমরা কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি, যাতে করে দুইটা সংখ্যা দ্বারা ভাগ করলে, মানে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করব যাতে করে দুইটা সংখ্যাকেই ভাগ যায়। তো দেখো আমরা যদি এখানে 100 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা এখানে 70 পাই। সেটা কীভাবে আমি তোমাদেরকে একটু দেখাই। যদি আমরা 7000কে কী করি, 100 দ্বারা ভাগ করি, ভাগ 102 আমরা দেই, তাহলে দেখো এই দুইটা শূন্য শূন্য কিন্তু কাটা যাবে, তাহলে আমরা পাই হচ্ছে 70। দেখো আমরা এখানে কিন্তু 70 লিখেছি। তারপর যদি আমরা 2300কে যদি আমরা কী করি, আমরা 2300কে যদি 100 দ্বারা ভাগ করি, আমরা 100 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা দেখো এই শূন্য কাটা যায়, এখানে এই শূন্য কাটা যায়, তাহলে আমরা পাই হচ্ছে 23। তাহলে দেখো আমরা লিখতে পারি উভয় রাশিকে 100 দ্বারা ভাগ করে। তাহলে উভয় রাশিকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাই অতএব অনুপাত সমান সমান হচ্ছে 70/23। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার ও নম্বরের অঙ্কটা আমি সমাধান করব। দেখো ও নম্বরের অঙ্কটা কী রয়েছে, এখানে বলছে 2 টাকা ও 40 পয়সা। তাহলে আমাদের কী করতে হবে, এই 2 টাকাকে আমরা পয়সায় কনভার্ট করতে হবে। তাহলে আমরা প্রথম রাশিতে পেয়েছি কত, 2 টাকা। তো আমি লিখছি অতএব প্রথম রাশিতে হচ্ছে আমরা পেয়েছি 2 টাকা। দেখো এটাকে যেহেতু আমরা পয়সায় কনভার্ট করবো, আমরা জানি 100 পয়সায় হচ্ছে 1 টাকা, অর্থাৎ 2 টাকা সমান হচ্ছে 200 পয়সা হবে। তাহলে আমরা লিখছি 2 গুণ 100, যেগুলো আমরা এই জায়গাতে লিখে দিচ্ছি। দেখো 1 টাকা সমান সমান 100 পয়সা। তাহলে আমরা এখানে কি করছি, 2 গুণ 100 অর্থাৎ 200 পয়সা আমরা পাই। তাহলে প্রথম রাশিতে আমরা পেলাম কত, 200 পয়সা। এবার দ্বিতীয় রাশিতে আমাদের কি আছে, দ্বিতীয় রাশিতে কিন্তু আমাদের আছে হচ্ছে তোমাদের 40 পয়সা এখানে আছে। দেখো দ্বিতীয় রাশিতে 40 পয়সা আছে। তাহলে যেহেতু পয়সাই আছে, যাওয়ার কারণ আমরা জানি যে দুইটাকে একক করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা 2 টাকাকে কিন্তু পয়সায় কনভার্ট করছি, আর 40 পয়সা তো পয়সায় রয়েছে। তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় রাশি হচ্ছে 40 পয়সা। অথবা আমরা লিখতে পারি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। প্রথম রাশিতে আমরা পেয়েছি হচ্ছে 200 পয়সা, আর দ্বিতীয় রাশিতে আমরা যা আছে তাই 40 পয়সা, সেটা আমরা দিয়ে দিয়েছি। এবার আমরা কী করবো, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। এই অনুপাতটাকে আমাদের কী করতে হবে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তাহলে সেটা কীভাবে করব, একটু খেয়াল করো। আমি প্রথমে তোমাদেরকে বলছিলাম যে এমন একটা সংখ্যা দ্বারা আমরা ভাগ করব যাতে করে দুইটা অনুপাতে, মানে দুইটা রাশিতেই আমাদের কি হয়, দুইটা রাশিতে আমাদের ভাগ যায়। তাহলে দেখো এটাকে আমরা যদি ভাগ করি, যদি আমরা 40 দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পাই একটু খেয়াল করো। আমাদের আসে হচ্ছে প্রথমে 200। দেখো প্রথম রাশিটা হচ্ছে 200 আছে, এটা যদি আমরা 40 দ্বারা ভাগ করে দিই, তাহলে দেখো এই জায়গাতে এই শূন্য আর এই শূন্য কেটে দাও। তাহলে আমাদের উপরে রইল হচ্ছে 4, আর নিচে রইল হচ্ছে 4, উপরে রয়েছে 20। এবার 5, 4 5 কত, 20। তাহলে আমরা পাই হচ্ছে 5। ঠিক আছে? তাহলে আমরা এক কথায় আমরা বলতে পারি যে 5 40 200। তো দেখো আমরা কিন্তু 40 দ্বারা ভাগ করে আমরা পেয়েছি হচ্ছে এখানে 5। তারপর দেখো এবার 40কে যদি 40 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা 1 পাই, কারণ আমরা জানি 40 একে 40। তো দেখো ওই জায়গাতে আমরা লিখে দিয়েছি উভয় রাশিকে 40 দ্বারা ভাগ করে। তাহলে আমরা পাই হচ্ছে 5/1। অতএব অনুপাত হচ্ছে 5/1। আশা করি তোমরা একের এই যে অঙ্কগুলো আমি সমাধান করলাম, এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 2-এর যে অঙ্কগুলো আছে সেগুলো আমি সমাধান করব। দেখো 2-এর অঙ্কগুলো কী রয়েছে একটু খেয়াল করো। এখানে 2-এর অঙ্কগুলো আমাদেরকে বলা হয়েছে যে নিচের অনুপাতকে সরলীকরণ করো। একদম সহজ অঙ্ক, সরলীকরণ করতে বলছে। তো এখানে একটু ধাপটা খেয়াল করো, নিয়মটা খেয়াল করো। এখানে বলা হয়েছে অনুপাতের রাশি দুইটিকে তাদের গসাগু দ্বারা ভাগ করতে হবে। অতএব অনুপাতের যে রাশি আছে, এই দুইটা রাশিকে আমরা গসাগু করব, এই গসাগু দিয়ে আমরা ভাগ করব। তাহলে দেখো এবার আমরা কী করব, এই জায়গাতে 9 এবং 12 গসাগু হবে হচ্ছে 3। তো আমরা কী করব, এই 3 দ্বারা 9 এবং 12কে
ভাগ করব। সেটা কিভাবে তোমরা কিন্তু আমি কিন্তু ইতিপূর্বে তোমাদের লসাগু গসাগু কীভাবে করতে হবে পূর্বের পর্বগুলোতে বলেছিলাম। তোমরা আমার পূর্বের পর্বগুলো যদি না দেখো তাহলে দেখে আসবা, তাহলে কিন্তু তোমরা লসাগু গসাগু কীভাবে করতে হয় সেটা তোমরা বুঝতে পারবা। তো দেখো এখানে বলছে অনুপাতের রাশি দুটিকে তাদের গসাগু দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ আমরা 9 এবং 12-র গসাগু দিয়ে আমরা বের করতে যাই তাহলে আমরা পাবো হচ্ছে 3। এবার 3 দ্বারা যদি আমরা কি করতে পারি এই 9 এবং 12-কে ভাগ করি তাহলে আমরা জানি 3 3 9 আমরা পাবো হচ্ছে 3, আর 4-এ যদি আমরা ভাগ করি 3 4 12 আমরা পাবো হচ্ছে 4। দেখো উভয় রাশিকে 3 দ্বারা ভাগ করে আমরা লিখে দিয়েছি। অতএব সরল অনুপাত হচ্ছে 3:4। তারপরে দেখো এই জায়গাতে 15 এবং 21 এটার আমরা গসাগু বের করতে হবে। তো 15 এবং 21-এর গসাগুও কিন্তু 3 হবে। কত হবে? 3 হবে। তাহলে দেখো আমরা লিখছি প্রদত্ত অনুপাত যেটা আমাদের আছে সেটা হচ্ছে 15:21। দেখো এটা কিন্তু আমাদের এই জায়গাতে আছে 15:21। এবার আমরা 3 দ্বারা যদি 15-কে ভাগ করি তাহলে দেখো 3 5 15 পাই, 3 7 21 পাই। তাহলে দেখো এই জায়গাতে লিখছি 5:7। যেহেতু প্রথমে আমরা 3 5 15 পাই, ফলে প্রথম হচ্ছে আমরা 5 পাই, যেহেতু 3 দ্বারা আমরা ভাগ করছি। 3 দ্বারা 15-কে ভাগ করলে আমরা 5 পাই, অনুপাতের অনুপাত। আবার 3 দ্বারা আমরা 21-কে ভাগ করলে 7 পাই, 3 7 21। তাহলে আমরা এই জায়গাতে লিখছি দেখো উভয় রাশিকে 3 দ্বারা ভাগ করে। অতএব সরল অনুপাত হচ্ছে 5:7। উত্তরটা হচ্ছে 5:7। তারপরে গ নম্বর দিকে খেয়াল করো। গ নম্বর আমাদেরকে কী বলা হয়েছে যে প্রদত্ত অনুপাত হচ্ছে 45:36। এবার 45:36, 45 এবং 36-এর গসাগু আমাদের বের করতে হবে। দেখো তাহলে আমাদের কী করতে হবে এই জায়গাতে এই যে 45 এবং 36-এর গসাগুটা বের করতে হবে। তাহলে 45 এবং গসাগুটা কত হবে সেটা তোমরা বের করে নিবা। অর্থাৎ 45 এবং 36-এর গসাগু হবে 9। দেখো এবার 9 দ্বারা আমরা কি করব এই 45 এবং 36-কে ভাগ করব। 45 এবং 36-কে আমরা যদি 9 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো? তার শুধুমাত্র গসাগু, দেখো গসাগু যে বের করতে হবে এমন কিছু কিন্তু না। তোমরা কিন্তু যদি একটু চিন্তা করো, ডিপলি চিন্তা করো যে কোন সংখ্যা দ্বারা এই দুইটা সংখ্যাকেই ভাগ করা যায়, মানে সবচাইতে ছোট করা যায়, এটা চিন্তা করবা। চিন্তা করলেই তুমি বুঝবা ওইটাই কিন্তু তার গসাগু হবে। দেখো আমি যদি এখানে 9 দ্বারা ভাগ করি তাহলে 5 নং 45, তারপরে দেখো 4 নং 36। আমরা কিন্তু দুইটাকেই কি করছি একবারে একটা সংখ্যা দ্বারা কিন্তু দুইটাকে ভাগ করা যায়। 9 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 5 নং 45, 4 নং 36। দেখো সবচাইতে ছোট সংখ্যা, মানে সবচাইতে লঘিষ্ঠ কিন্তু চলে আসে। তাহলে দেখো আমরা দিয়ে এখানে লিখছি প্রদত্ত অনুপাত হচ্ছে আমাদের 45:36, আমরা তাই লিখেছি। এবার দেখো এই জায়গাতে আমরা 45 দিকে যদি আমরা ভাগ করি তাহলে 5 নং 45 আমরা পেলাম হচ্ছে 5, আর 36-কে আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে আমরা লিখবো হচ্ছে 4 নং 36, আমরা পাই হচ্ছে 9। তাহলে 4, তাহলে আমরা কী পাই দেখো 5:4। অতএব আমরা কী করছি উভয় রাশিকে 9 দ্বারা ভাগ করছি। ঠিক আছে, অতএব সরল অনুপাত হচ্ছে 5:4। এটা হচ্ছে উত্তর। তারপরে খেয়াল করো আমি যদি পরের ঘ নম্বরের অঙ্কটাতে যাই। ঘ নম্বরের অঙ্কটা কিন্তু একইভাবে আমরা করব, একটু খেয়াল করো। এই জায়গাতে দেখো এখানে আছে 65 অনুপাত হচ্ছে কত 26। এবার আমরা কি করব 65 এবং 26-এর গসাগু বের করব। তো 65 এবং 26-এর গসাগু হচ্ছে 13। তাহলে দেখো আমরা এই জায়গাতে লিখতে পারি প্রদত্ত অনুপাত হচ্ছে 65:26। তাহলে দেখো এই জায়গাতে 65-কে যদি আমরা দিই 5 13 65। তারপরে দেখো এই জায়গাতে যদি আমরা 26-কে দিই তাহলে 13 দুগুণে 26। তাহলে দেখো আমরা কিন্তু দুইটাকে 13 দ্বারা ভাগ করতে পেরেছি। তারপরে লিখতে পারি উভয় রাশিকে 13 দ্বারা ভাগ করে। তাহলে আমরা লিখতে পারি কি উভয় রাশিকে 13 দ্বারা ভাগ করে। দেখো প্রথম রাশিকে দিয়ে আমরা 13 দ্বারা ভাগ করে আমরা বলছি 5 13 65। তাহলে আমরা এখানে 5 পাই, তো আমরা লিখছি হচ্ছে 5। তারপরে দেখো আমাদের এখানে পাই হচ্ছে কত 13 দুগুণে 26, আমরা পাই হচ্ছে 2, আমরা লিখছি হচ্ছে 2। অর্থাৎ সরল অনুপাত হচ্ছে 5:2। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার দেখো 3 নম্বরের অঙ্কগুলো কী রয়েছে খেয়াল করো। এখানে বলছে নিচের সমতুল অনুপাতগুলোর খালিঘর পূরণ করো। দেখো আমি তোমাদেরকে খালিঘরটা একটা অঙ্ক করে এখানে দেখাই ভালো করে। দেখো এখানে প্রথমে আছে আমাদের 2 অনুপাত হচ্ছে আমাদের আছে হচ্ছে 3। তারপর দেখো সমান সমান আছে 8 অনুপাত হচ্ছে আমাদের খালিঘর। তাহলে দেখো এবার আমরা কি করব, একদম সহজভাবে কিন্তু তোমরা বুঝবা। তাহলে আমরা কিন্তু পেয়েছি হচ্ছে 2 অনুপাত 3 সমান হচ্ছে আমরা পেয়েছি 8 অনুপাত কত তোমার
খালি ঘর। তাহলে খালি ঘরে কি বসবে? একটু খেয়াল করো। এবার এই অনুপাতগুলো আমরা জানি অনুপাতগুলোকে ভাগ আকারে লেখা যায়। অতএব আমরা ভাগ আকারে থাকলে অনুপাত আকারে লিখতে পারি, অনুপাত আকারে থাকলে ভাগ আকারে লিখতে পারি। অর্থাৎ ভগ্নাংশ আকারে লিখতে পারি। তো দেখো এবার আমরা লিখব হচ্ছে এখানে ২ যেহেতু প্রথমে ২ আছে তাই প্রথমে ২ লিখলাম। তারপর হচ্ছে নিচে হচ্ছে ৩। তারপর ৩ ভাগের ২ আমরা লিখলাম সমান, সমান আমরা এবার লিখব এখানে কত? ৮ ভাগের খালি ঘর। ৮ ভাগের খালি ঘর আমরা লিখলাম। তাহলে দেখো এইবার এটাকে আমরা সমাধান করব। সমাধান করব কিভাবে দেখো? এবার আমরা এই ৩ এবং ৮ এ গুণ করব, ২ এবং খালি ঘরে গুণ করব। তাহলে ২ গুণ হচ্ছে খালি ঘর, তারপর দেখো সমান, সমান ৮ গুণ হচ্ছে ৩। তাহলে এবার আমরা একটু খেয়াল করো এই জায়গাতে আমরা সমাধান করব বা এখানে দেখো ২ খালি ঘর আমরা ২ খালি ঘর পাই না? ২ গুণ করলে ২ খালি ঘর পাই সমান, সমান দেখো ৩ ৮ আমরা ২৪ পাই। আমরা লিখব হচ্ছে ২৪। এবার আমরা দেখো এই খালি ঘরটা আমরা কি করব? বামে রেখে দিব যেহেতু আমরা খালি ঘরের মানটাই বের করব। দেখো ২ টা গুণ অবস্থায় আছে এটা আমরা ভাগ অবস্থায় ওই জায়গায় নিয়ে যাব। তো আমরা লিখতে পারি বা এখানে খেয়াল করো তাহলে আমরা লিখব খালি ঘর আমরা বামে রেখে দিব সমান, সমান আমরা ২ টাকে গুণ অবস্থায় আছে, এটা গুণ অবস্থায় আছে আমরা ভাগ অবস্থায় নিব। তাহলে কি হবে? ২ নিচে যাবে ২৪ উপরে যাবে। তাহলে দেখো ২৪। এবার দেখো আমরা জানি ১২ দুগুণে হচ্ছে ২৪ আমরা পাইলাম হচ্ছে ১২। তাহলে খালি ঘরে কিন্তু ১২ হবে সংখ্যাটি, ঠিক আছে? তো আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পেরেছ। তো আমি এরপরও এখানে দিয়ে রেখেছি দেখো একদম সুন্দরভাবে তোমরা কিন্তু এখান থেকে দেখে নিবা। দেখো আমরা কিন্তু খালি ঘরে ১২ পেয়েছি। অথবা আমরা লিখতে পারি ২:৩ = ৮ অনুপাত হচ্ছে খালি ঘরে ১২ বসবে। তারপর দেখো খ নাম্বার অঙ্কটা কি রয়েছে একটু খেয়াল করো। খ নাম্বার অঙ্কটা একইভাবে আমরা করব। একবারে একইভাবে প্রতিটা অঙ্ক একইভাবে তোমরা করবা। খ নাম্বার অঙ্কটাও একইভাবে আমরা কি করব? ৫:৬ খালি ঘর অনুপাত হচ্ছে ৩৬। তাহলে দেখো আমরা ৫:৬ কে আমরা ভাগ আকারে লিখতে পারি ৫/৬ তারপর দেখো আমরা লিখতে পারি এই জায়গাতে প্রথমে খালি ঘর আছে তাহলে খালি ঘর বাই ৩৬ অর্থাৎ ৩৬ ভাগের খালি ঘর। অর্থাৎ দেখো এবার আমরা কি করব? ৫ এবং ৩৬ কে গুণ করব ৬ এবং খালি ঘরে গুণ করব। তাহলে ৬ এবং খালি ঘর আমরা গুণ করলাম, ৫ এবং ৩৬ কে আমরা গুণ করলাম। আমরা এই জায়গাতে লিখতে পারি আর গুণ করে, যেহেতু এটাকে বলা হয় আড়াআড়ি গুণ, এজন্য এটা আমরা লিখলাম আর গুণ। এবার দেখো আমরা এটাকে কি করতে পারি? এবার আমরা এই যে তোমার এখানে খালি ঘর আছে যেহেতু আমরা খালি ঘরের মানটা বের করবো তাই আমরা এখানে খালি ঘর রেখে দিলাম। তারপরে দেখো ৬টা কিন্তু গুণ অবস্থায় আছে আমরা এটাকে ভাগ অবস্থায় নিব। তাই আমরা এখানে কিন্তু ভাগ অবস্থায় নিয়ে এসেছি। আর ৫ গুণ ৬৩ এটা ছিল, এটা আমরা উপরে লিখে দিয়েছি। এবার আমরা কাটাকাটি দিয়ে করি তাহলে দেখো ৬ ৬ ৩৬ তাহলে আমরা এই ৬ আর এই ৩৬-এ কাটতে পারি। তাহলে ৬ আর ৩৬-এ কাটলে আমরা ৬ ৬ ৩৬ পাই, আমরা পাই হচ্ছে ৬। ৬ দ্বারা আমরা ৫কে ২ গুণ করি তাহলে ৫ ৬ ৩০ পাই। তাহলে বোঝা গেল এই যে ৫ ৬ ৩০ পেলাম এটা হচ্ছে কার? এটা হচ্ছে আমার খালি ঘরের মান। অর্থাৎ খালি ঘরে আমাদের মান হবে ৩০। অতএব আমরা লিখতে পারি ৫ অতএব ৫:৬ = ৩০:৩৬। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার গ নম্বরের অঙ্কটা আমি তোমাদেরকে বোঝাবো। গ নম্বর অঙ্কটার মধ্যে কি রয়েছে? দেখো গ নম্বর অঙ্কটার মধ্যে কি আছে একইভাবে আমরা করব। এবার আমরা এই যে ৭ অনুপাত খালি ঘর, তারপর হচ্ছে আমাদের ৪২ অনুপাত হচ্ছে ৫৪। তাহলে আমার কি করতে হবে? এই জায়গাতে এটাকে আমরা আমাদের ভাগ অবস্থায় লিখতে হবে। তাহলে দেখো এই জায়গাতে এই সংখ্যাটা আমাদের দেওয়া আছে, এটাকে আমরা ভাগ অবস্থায় লিখছি ৭ বাই খালি ঘর = ৪২/৫৪। এবার দেখো আমরা ওই আগের মতো আড়াআড়ি গুণ করব, মানে এই জায়গায় আমরা আর গুণ বলি। ৭ আর ৫৪ গুণ করব, খালি ঘর আর ৪২ গুণ করব। দেখো আমরা গুণ করছি খালি ঘর গুণ হচ্ছে ৪২, ৭ গুণ হচ্ছে ৫৪। আমরা লিখতে পারি আর গুণ করে। তাহলে দেখো এবার আমরা কি করতে পারি? এবার আমাদের যেহেতু এই ৪২টা কি আছে? গুণ অবস্থায় আছে, এটা আমরা ভাগ অবস্থায় নিয়ে যাব। দেখো নিচে আমরা তাই করেছি। এই জায়গাতে আমরা কিন্তু এই ৪২টা কি করছি? এখানে ভাগ অবস্থায় আনছি। আর উপরে যা ছিল তা ৭ গুণ ৫৪ আমরা উপরে লিখে দিয়েছি। দেখো এবার যেহেতু আমরা খালি ঘরের মান বের করবো তাহলে খালি ঘর। এবার দেখো এই জায়গাতে কাটাকাটি যায় কিনা। দেখো এই জায়গাতে ৪২ আছে। তাহলে ৪২কে আমরা এমন সংখ্যা দিয়ে কাটতে হবে যাতে করে উপরের ৫৪ও কিন্তু একই সংখ্যা দ্বারা যায়, অথবা উপরে ৭ সংখ্যাটা একই সংখ্যা দ্বারা যায়। এক কথায় যেটা দিয়ে আমরা কাটি। তো দেখো এই জায়গা থেকে আমরা কাটি ৭ একে ৭, তার ৬ ৭ ৪২। দেখো আমরা প্রথমে একটু তোমাদেরকে কাটাকাটিটা আমি এখানে দেখাই। আমাদের উপরে আছে হচ্ছে ৭, তারপর হচ্ছে গুণ আমাদের আছে হচ্ছে ৫৪। তারপর নিচে আছে আমাদের হচ্ছে ৪২। তো দেখো এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে ৭ একে ৭ পাই, ৬ ৭ ৪২ পাই। তারপরে দেখো এবার ৬ দ্বারা আমরা এটাকে কাটতে পারি। দেখো ৬ নং ৫৪ পাই। তো আমরা এখানে পেলাম হচ্ছে ৯। তাহলে আমরা খালি ঘরের উত্তরটা কী পাইলাম? আমরা খালি ঘরের উত্তরটা কিন্তু আমরা ৯ পেলাম।
ঠিক আছে, যেমন 9 কে 9 আমরা গুণ করলে 9ই পাই। তো দেখো আমরা কিন্তু খালি ঘর সমান সমান 9 পেয়েছি, অর্থাৎ আমাদের খালি ঘরে হবে 7:9 ইজিক্যাল টু 42:54। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একইভাবে কিন্তু তোমরা গ নম্বরের অঙ্কটাও করবা, ঠিক আছে। তো আমি এবার গ নম্বর অঙ্কটা আর করলাম না, এবার আমি 4 নম্বর অঙ্কতে চলে গেলাম। দেখো 4 নম্বর অঙ্কটাও খুব সহজ। আমাদেরকে বলা হয়েছে একটি হলঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:5। দেখো তাহলে বলছে একটা হলঘরের প্রস্থ, তাহলে বোঝা গেল প্রস্থ হচ্ছে 2 আর দৈর্ঘ্য হচ্ছে 5। যেহেতু আমাদেরকে বলছে একটি হলঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:5, তো এখানে প্রথমে প্রস্থ আছে, তো এখানে প্রথম হচ্ছে 2 আছে, অর্থাৎ 2 হচ্ছে আমাদের প্রস্থ আর আমাদের দৈর্ঘ্য হচ্ছে 5, ঠিক আছে। তারপর বলছে দেখো প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান আমাদেরকে বের করতে বলছে। মূলত আমি একটু তোমাদেরকে ভালো করে দেখাই। একটি হলঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:5। প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো। অতএব আমাদেরকে এই সারণীটি পূরণ করতে গেলে আমাদের সম্ভাব্য মানগুলো বসাতে হবে। সেটা আমরা কিভাবে করব? তো একটা জিনিস খেয়াল করবা, এই যে আমরা পেলাম কত, প্রস্থ অনুপাত হচ্ছে দৈর্ঘ্য। যেহেতু আমাদের এখানে প্রথমে প্রস্থ আছে, পরে দৈর্ঘ্য আছে, তাহলে প্রস্থ অনুপাত দৈর্ঘ্য হচ্ছে 2:5। খেয়াল করবা, একটু জায়গা বুঝবা, তাইলে কিন্তু পুরোটা অঙ্ক পারবা। তাহলে দেখো আমরা লিখছি প্রস্থ অনুপাত দৈর্ঘ্য, অর্থাৎ 2:5। এবার এটাকে যদি আমরা ভাগাকার লিখি তাহলে আমরা লিখতে পারি এইভাবে, ঠিক আছে। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি যে প্রস্থ বাই দৈর্ঘ্য ইজিক্যাল টু 2/5। তাহলে এই দেখো, এই যে আমরা প্রস্থ বাই দৈর্ঘ্য ইজিক্যাল টু 2/5 লিখলাম, এই জিনিসটা কিন্তু আমরা বারবার এখন ব্যবহার করে প্রত্যেকটা মান বের করব। দেখো আমাদেরকে এখানে প্রথমে আমাদের কিন্তু এই খালি ঘরটা দেওয়া আছে, তো এখানে দেখো আমাদেরকে প্রস্থ বের করতে বলছে। তাহলে আমরা একটু খেয়াল করো, আমাদের দৈর্ঘ্য কত, এখানে দৈর্ঘ্য কিন্তু 50 দেওয়া আছে, তো আমাদের বের করতে হবে প্রস্থ। তাহলে দেখো আমরা এই কথাটা কিন্তু ওই জায়গাতে লিখছি, এই কথাটা কিন্তু আমরা লিখবো এখানে। দেখো এখানে দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, যেহেতু এখানে দিয়ে দিছে 50 মিটার, তাই আমরা লিখেছি দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। তাহলে দেখো আমরা কী পেয়েছিলাম, প্রস্থ বাই দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 2/5। আমরা এটা কিন্তু লিখেছি, এই যে উপরে যেটা পেয়েছি আমরা, হ্যাঁ। এবার দেখো আমাদের এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য কিন্তু 50 দেওয়া আছে, আমাদের প্রস্থটা বের করতে হবে। তো দেখো আমরা এখানে দৈর্ঘ্য 50 দিয়ে দিয়েছি, প্রস্থ উপরে রেখে দিয়েছি, তারপরে 2/5 আমরা লিখে দিয়েছি। এবার আমাদের কিন্তু কী করতে হবে, আমাদের কিন্তু এখানে আর গুণ করতে হবে, অর্থাৎ এই প্রস্থ আর এই মানে এখানের প্রস্থ আর 5, এই প্রস্থ আর 5-এ আমরা গুণ করব, ঠিক আছে। আর 50 আর 2-এ গুণ করব। তাহলে দেখো যেহেতু আমাদের প্রস্থ বের করতে হবে, তাহলে প্রস্থটা আমাদের এই জায়গাতে প্রস্থ গুণ 5, তারপরে দেখো 50 গুণ 2, অর্থাৎ 2 গুণ 50 আমরা এখানে লিখে দিয়েছি। অতএব যেহেতু আমাদের এখানে প্রস্থ বের করব, ভালো করে বুঝবা, যেহেতু আমাদের এখানে প্রস্থ বের করব, তো আমাদের কিন্তু দৈর্ঘ্যটা দেওয়া আছে, একটু খেয়াল করো, আমি তোমাদেরকে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো আমাদের কিন্তু এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, তো আমাদের এখানে প্রস্থটা বের করতে হবে। তাহলে আমরা যা পেয়েছিলাম, আমরা কিন্তু এই ভগ্নাংশটাকে ভাগাকারে লিখে আমরা এটা এই প্রস্থ বাই দৈর্ঘ্য ইজিক্যাল টু 2/5 পেয়েছি, এটা পেয়েছি না, এটা কিন্তু পেয়েছি। তাহলে আমরা কিন্তু এই কথাটা এখানে লিখেছি। দেখো এখানে শুধুমাত্র লিখছি এখন দৈর্ঘ্য ইজিক্যাল টু 50 মিটার, যেহেতু আমাদের এখানে 50 মিটার দিয়ে দিছে, হ্যাঁ, এই জন্য আমরা লিখছি দৈর্ঘ্য ইজিক্যাল টু 50 মিটার। তো এবার দেখো আমরা যে প্রস্থ বাই দৈর্ঘ্য এই কথাটা ছিল, এই কথাটা কিন্তু আমরা এই জায়গাতে লিখেছি। এবার দৈর্ঘ্য কত দেওয়া আছে বলো তো, দৈর্ঘ্য 50 দেওয়া আছে, আমরা 50 এখানে লিখছি, উপরে প্রস্থ রয়ে গেছে, যেহেতু আমরা প্রস্থটাই বের করব। তাহলে এখানে এবার আমরা আরও গুণ করব, তাহলে প্রস্থ গুণ হচ্ছে 5 দিব, 50 গুণ 2 দিব। তো দেখো আমরা তাই লিখছি প্রস্থ গুণ 5, তারপর হচ্ছে 2 গুণ 50। তো দেখো এবার আমাদের প্রস্থ বের করতে হবে, আর এই গুণ 5টা কিন্তু গুণ অবস্থায় আছে, এটাকে আমরা ভাগ অবস্থায় নিয়ে যাব। তো একটু খেয়াল করো, আমি অঙ্কটা এই জায়গাতেই যেহেতু উপরে সমাধান করা আছে, কিন্তু বাকি অঙ্কটা আমি তোমাদেরকে এখানে দেখাই দিই, হ্যাঁ। তাহলে উপরে তোমরা ওই জায়গাতে দেখে নিবে। দেখো এই জায়গাতে আমাদের প্রস্থ, তাহলে এবার এই জায়গায় আমরা কী করবো, এবার আমরা কিন্তু এই 2 এবং 50 আমরা যদি গুণ করি তাহলে আমরা কিন্তু 100 পাই। তো আমরা লিখতে পারি যে সমান সমান প্রস্থ, যেহেতু আমরা বের করবো, তাহলে এটা 5টা গুণ অবস্থায় আছে, সেটা ভাগ অবস্থায় চলে যাবে, তো আমরা লিখবো হচ্ছে নিচে 5 আর উপরে লিখবো হচ্ছে আমরা কত, 100, হ্যাঁ। এবার দেখো 100-কে যদি আমরা কি করি, ভাগ করি 5 দ্বারা, তাহলে আমরা বলতে পারি কি 5 20 100, 5 20 100। তাহলে আমাদের খালি ঘরে কত বসবে, আমাদের খালি ঘরে কিন্তু 20 বসবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তা আমি উপরে কিন্তু তোমাদের অঙ্কটা এখানে করে রেখেছি, দেখো। তো আমরা কিন্তু
একই সংখ্যাটা একই জিনিসটা কিন্তু বারবার আমি ব্যবহার করব। তো দেখো এই জায়গাতে কিন্তু আমরা 20 পেয়েছি। এইমাত্র আমি যা তোমাদেরকে দেখালাম। আমি কিন্তু সরাসরি জায়গাতে ২ গুণ ৫০ আছে, আমরা ১০০ গুণ করে দিয়েছি। মানে প্রথমে ৫০ এবং ২ কে আমরা গুণ করে ১০০ বানাইছি, তারপরে আমরা কিন্তু করছি। আর এখানেও কিন্তু আমি এভাবে করছি যে ৫ ১০ কে ৫০, ১০ দুগুণে ২০। তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো। তো আমরা প্রস্তর ঘরে আমরা কত পেলাম? ২০। তারপর দেখো আবার হলঘরের দৈর্ঘ্য ৫০ মিটার হলে হলঘরের প্রস্থ হচ্ছে ২০ মিটার, এটা আমরা পেলাম। এবার দেখো আবার প্রস্থ ৪০ মিটার দেওয়া আছে। দেখো উপরে কিন্তু প্রস্থটা ৪০ মিটার দেওয়া আছে, একটু খেয়াল করো। এখানে দেখো কিন্তু আমাদের প্রস্থটা ৪০ মিটার দেওয়া আছে, সেটা এই জায়গাতে একটু খেয়াল করো। এই জায়গাতে আমাদের কিন্তু আমরা কী বের করলাম বলো তো? আমরা কিন্তু এখানে দৈর্ঘ্য দেওয়া ছিল, আমরা এখানে প্রস্থ বের করছি ২০। এবার দেখো এখানে প্রস্থ দেওয়া আছে ৪০, তাহলে আমাদের এবার দৈর্ঘ্য বের করতে হবে। একইভাবে আমরা কী করব? ওই প্রস্থর জায়গাতে প্রস্থ ৪০ দিব, আর দৈর্ঘ্যর জায়গাতে আমরা যেহেতু দৈর্ঘ্য বের করব, দৈর্ঘ্যর জায়গাতে দৈর্ঘ্য থাকবে। দেখো এই জায়গাতে আমি তাই করেছি। একই কথাটা কিন্তু বারবার লিখতে হবে। দেখো এই জায়গাতে খেয়াল করো, একদম সহজভাবে ওই কথাটাই কিন্তু আমরা লিখছি। কোনটা? ওই যে দৈর্ঘ্য প্রস্থ বাই দৈর্ঘ্য ইজিক্যাল টু হচ্ছে 2/5, এই কথাটা আবার লিখছি। লেখার পর এবার আমরা প্রস্থের জায়গাতে ৪০ দিচ্ছি। তখন কিন্তু দৈর্ঘ্য আমাদেরকে প্রস্থ বের করতে বলছিল আগে আমরা কিন্তু তখন দৈর্ঘ্যের জায়গাতে ৫০ দিছিলাম। এখন আমাদেরকে কিন্তু প্রস্থ বের করতে বলে নাই, এখন আমাদেরকে দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে আমরা প্রস্থ দিয়ে দিছে, দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে প্রস্থ ৪০ আমরা লিখে দিলাম, আর দৈর্ঘ্য লিখে দিলাম সমান সমান হচ্ছে 2/5। এবার আমরা যেহেতু দৈর্ঘ্য বের করবো, তাহলে দৈর্ঘ্য আর 2 এ গুণ করবো। দৈর্ঘ্য আর 2 এ গুণ করলাম, তারপর হচ্ছে 40 গুণ ৫০ 5, সেটা আমরা গুণ করলাম। এবার দেখো এবার আমরা যেহেতু দৈর্ঘ্য বের করবো, আর 2টা কিন্তু গুণ অবস্থায় আছে, আমরা ওদিকে যদি নেই, ডান দিকে যদি নেই, তাহলে আমরা ভাগ অবস্থা নিতে পারবো। তো দেখো আমরা ওই জায়গাতে লিখছি 5 গুণ 40 উপরে আছে, তারপরে 2 এর 2 আমরা নিচে লিখে দিয়েছি। যেহেতু আমাদের এটুকু 2টা হচ্ছে গুণ অবস্থায় আছে, আমরা এখানে ভাগ অবস্থায় নিয়ে নিছি। এবার দেখো আমরা 20 দুগুণে কত? 40। তারপরে দেখো এবার আর কিন্তু কাটাকাটি যায় না। আমি যদি তোমাদেরকে একটু কাটাকাটিটা এখানে করে দেখাই, আমাদের আছে হচ্ছে উপরে 5 গুণ হচ্ছে 40। তাহলে দেখো আর ওর নিচে হচ্ছে আমাদের 2। তাহলে 20 দুগুণে কত? 20 দুগুণে কিন্তু 40। তাহলে এবার 20 আর 5 দিয়ে আমরা কি করি? 20 এবং 5 দিয়ে আমরা গুণ করি, তাহলে কিন্তু আমরা কত পাই? আমরা কিন্তু 100 পাই। 5 20 100। অথবা আমাদের ওই যে আমাদের দৈর্ঘ্যের যে খালি ঘরটা আছে, সেখানে কিন্তু 100 বসবে। অতএব দৈর্ঘ্য হচ্ছে 100। একইভাবে আমরা মানে বারবার কিন্তু একই কথা, একই জিনিসটা আবার বসাবো। দেখো এই জায়গাতে কিন্তু আমরা যেটা পেয়েছিলাম যে প্রস্থ বাই হচ্ছে দৈর্ঘ্য সমান সমান 2/5, এই কথাটা কিন্তু আমরা আবার লিখছি। এবার আমাদেরকে প্রস্থ বের করতে বলছে। হ্যাঁ, তাহলে আমরা কী করব? আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 200, প্রস্থ বের করতে বলছে। তো আমরা দেখো ওই জায়গাতে একইভাবে আমরা এখানে আর গুণ করব। প্রস্থ গুণ হচ্ছে 5, তারপর হচ্ছে 2 গুণ 200, আমরা গুণ করে এটাকে আর গুণ করলাম। তারপর দেখো এই জায়গাতে তাই লিখছি আমরা। এবার আমরা কী করব? যেহেতু প্রস্থ বের করতে হবে, আমরা প্রস্থ রেখে দিয়েছি। আর 5 কিন্তু গুণ অবস্থায় আছে, এটাকে আমরা ভাগ অবস্থায় এখানে নিয়ে গেছি। নিয়ে এবার কাটাকাটি করো, তাহলে কত হয়? এই জায়গাতে একদম সহজভাবে তোমরা করবা। তাহলে এবার দেখো 4 5 হচ্ছে 20, তাহলে আমরা 4 পাই আর 0 অর্থাৎ 40। 5 40 কত হয়? 5 40 মূলত 200 হয়। এবার 40 দ্বারা যদি আমরা এই 2কে গুণ করে দেই, তাহলে কিন্তু আমরা 40 দুগুণে 80 পাই। দেখো এই জায়গাতে খেয়াল করো, তো এই জায়গাতে 5 40 হচ্ছে 200। তারপর দেখো এই জায়গাতে 40 দ্বারা যদি আমরা 2কে গুণ করি, তাহলে আমরা পাই হচ্ছে 40 দুগুণে 80। অতএব আমাদের প্রতিটা জিনিস কিন্তু ওই যে সংখ্যাটা আমরা প্রথমে যে অনুপাতটা পেয়েছিলাম, এই অনুপাতটা কিন্তু আমরা বারবার বসিয়ে কিন্তু এগুলো আমরা পাচ্ছি। তারপর আমাদেরকে বলছে পরেরটা কিন্তু আমাদের প্রস্থ দেওয়া আছে, আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। দেখো প্রত্যেকটা ঘর কিন্তু একইভাবে আমরা করব, ঠিক আছে? এটা আর একইভাবে করব। এই যে দেখো এই জায়গাতে পরেরটাই কিন্তু আমাদের দৈর্ঘ্য বের করতে হবে, প্রস্থ দেওয়া আছে। অর্থাৎ প্রস্থ কিন্তু আমাদেরকে পরেরটায় 160 দেওয়া আছে, এবার দৈর্ঘ্য কত বের করতে হবে। দেখো আমরা কিন্তু এটাই লিখছি ওই আগের কথাটা। তো এই জায়গাতে দেখো প্রস্থর আমরা 160 দেওয়া আছে, তাই আমরা প্রস্থ জায়গাতে 160 লিখছি, বাই হচ্ছে দৈর্ঘ্য। তারপর দেখো 2 বাই হচ্ছে 5। এবার দেখো আমরা এখানে দৈর্ঘ্য বের করতে হবে, তাই আমরা কী করব? দৈর্ঘ্য গুণ হচ্ছে 2 দিব, হ্যাঁ, আর 160 গুণ 5 দিব। তো আমরা কিন্তু তাই করেছি। দেখো দৈর্ঘ্য গুণ 2 দিয়েছি, 160 গুণ 5 দিয়েছি। এবার যদি আমরা এটাকে কাটাকাটি করে নিচ্ছি, না যেহেতু 2 হচ্ছে আমাদের গুণ অবস্থায়, সেটা ভাগ অবস্থায় চলে আসবে, আর আমরা দৈর্ঘ্য বের করবো, তাই দৈর্ঘ্যটা এখানে রাখছি। দেখো আমরা লিখছি 2/160 গুণ হচ্ছে 5। এবার দিয়ে আমরা কাটাকাটি করে দেখো 8 দুগুণে 16, একটু আমি তোমাদেরকে কাটাকাটিটা দেখাই। নিচে হচ্ছে আমাদের 2, আর উপরে হচ্ছে আমাদের 160 গুণ হচ্ছে 5।
দেখো এবার দিয়ে আমরা কাটাকাটি করি, তাহলে 8 দুগুণে কত, 8 দুগুণে হচ্ছে 16, আমরা 8 পাই, আর শূন্য শূন্য আমরা এখানে বসাই দিব। এবার দেখো এবার আমরা এটাকে গুণ করি, যদি গুণ করি তাহলে এই দেখো এই জায়গাতে 80 এবং 5 যদি আমরা গুণ করি তাহলে আমরা কিন্তু 400 পাই। দেখো 5 8 40, সামনে একটা শূন্য, তো আমরা কিন্তু 400 পাই দৈর্ঘ্য। ঠিক আছে, দেখো এটা কিন্তু আমরা তাই এভাবে করে দিয়েছি। এই জায়গাতে দেখো আমরা যা যা পেয়েছি তা আমরা খালি করে বসাই দিয়েছি। এটাকে করার আরেকটা নিয়ম আছে, টেকনিক আছে, একটু খেয়াল করো, আমি তোমাদেরকে সেই টেকনিকটাও বুঝাই দিই, যদি তোমরা সহজে এটাকে এমসিকিউ যদি আসে তাহলে যে কীভাবে তোমরা খুব সহজেই এটাকে সমাধান করবা, এই জন্য আমি তোমাদেরকে ওই জিনিসটা দেখাই দিব। ঠিক আছে, তো এটা যদি বড় আকারে আসে তাহলে কিন্তু তো আমি এখন যেভাবে করলাম সেভাবেই তোমরা করবা, আর যদি এমসিকিউ অবস্থায় আসে তাহলে কিন্তু এখন আমি যেভাবে করব ঝটপটভাবে তোমরা এমসিকিউর উত্তরটা দিয়ে দিবা। তো দেখো এখানে কিন্তু 50 দেওয়া আছে আমাদের দৈর্ঘ্য, তাহলে এই 25-এর কয়বার গুণ করে 50 দিছে, 25 দুগুণে 50, দুইবার গুণ করছে, 2 দ্বারা গুণ করার পরে কিন্তু 50 হয়েছে। তাহলে আমরা কি করব, এই 10কে 2 দ্বারা গুণ করব, তাহলে 10 দুগুণে 20 হবে এখানে। ঠিক আছে, এবার দেখো আমরা এখানে 20 পেলাম, তারপর এখানে আছে 40, দেখো প্রস্থ 40, তাহলে কত দ্বারা গুণ করছে, 20কে কিন্তু 2 দ্বারা গুণ করলে 20 দুগুণে 40 হয়। তাহলে এবার যেহেতু 20কে 2 দ্বারা গুণ করছে, তারপর 50কেও 2 দ্বারা গুণ করবো, 50 দুগুণে এখানে 100 হবে। তারপর দেখো এবার আমি এখানে কিন্তু আমরা 100 বসালাম, তারপরে এখানে দৈর্ঘ্যতে কিন্তু 200 দেওয়া আছে, তাহলে 100কে কতবার গুণ করছে, যদি আমরা এখানে 100 বসাই তাহলে 100কে কতবার গুণ করছে, 100 দুগুণে 200, তাহলে আমরা এই জায়গাতে লিখবো 40 দুগুণে 80। ঠিক আছে, এবার দেখো 80 দিলাম, এবার 80-র পরে দেখো 80-র পরে এখানে কিন্তু 160 দেওয়া আছে, তাহলে 80-র কয়বার গুণ করলে 160, 8 দুগুণে 16, অথবা 80-র কিন্তু 2 দ্বারা গুণ করছে, তাহলে 8 দুগুণে 16 160, 80 দুগুণে 160, তাহলে এবার যেহেতু 8কে দুইবার গুণ করছে 80-কে, তাহলে আমরা 200কেও 2বার গুণ করবো, 200 দুগুণে 400, তাহলে এখানে বসবো হচ্ছে 400। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা 5 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করব। 5 নম্বরের অঙ্কতে কী আছে একটু খেয়াল করো, একদম সহজভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। 5 নম্বর অঙ্কের মধ্যে করার আগে এই ধাপগুলো একটু আমরা পড়তে হবে, এই ধাপগুলো যেভাবে যেভাবে বলছে আমরা কিন্তু ওইভাবে অঙ্কগুলো করব। দেখো এখানে 5 নম্বর আমাদেরকে বলা হয়েছে নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো, তাহলে কোনটা মানে সমান। আমরা কিন্তু ইতিপূর্বে সমহর বিশিষ্ট ভগ্নাংশ পড়ছিলাম যার হরগুলা সমান হয়, এখানে কিন্তু সমতুল বিশিষ্ট অনুপাতগুলো বের করতে হবে, মানে কোন অনুপাতটা কোন অনুপাতের সমান। তো দেখো এই জায়গাতে আমাদের কী করতে হবে, প্রথম ধাপ একটু ধাপগুলো পরে এখানে বলছে যে প্রদত্ত অনুপাতগুলো হতে সরল অনুপাতগুলো খুঁজে বের করো। তাহলে সরল অনুপাতের মধ্যে আমরা একটু যদি খেয়াল করি, দেখো এটা সবচেয়ে ছোট অনুপাত, তারপরে দেখো এটা সবচেয়ে ছোট অনুপাত, তারপরে দেখো এইটা সবচেয়ে ছোট অনুপাত, অর্থাৎ এই 3টা অনুপাত কিন্তু এটা না, সরি, এখানে এইটা তোমার এই 3:2, এইটা 3:2, এই 3টা অনুপাত কিন্তু ছোট, আমরা কিন্তু এই 3টা অনুপাতের দিকে খেয়াল করব। এখানে আছে 3:2, এখানে আছে 2:3, এখানে আছে 1:3, তাহলে এর চেয়ে ছোটো কিন্তু আর অনুপাত করা যায় না এগুলাকে। হ্যাঁ, যেহেতু 2 এবং 3 দুইটাই হচ্ছে মৌলিক সংখ্যা, 1 এবং 3 দুইটাই হচ্ছে মৌলিক সংখ্যা, তারপরে দেখো এখানে 3 এবং 2 এখানে দুইটাই হচ্ছে মৌলিক সংখ্যা, অর্থাৎ এখানে কিন্তু আর ছোট অনুপাত করা যায় না। তাহলে এই 3টা অনুপাতের মতো ছোট অনুপাত আমরা খুঁজে বের করব, এগুলাকে ছোট করব, করে আমরা কিন্তু খুঁজে এগুলো বের করতে হবে। তারপরে দেখো 2 নম্বরে বলছে সরল অনুপাতগুলোর গুণিতক অনুপাতগুলো ওই অনুপাতের নিচে লিখতে হবে। তাহলে কী বলছে, যে আমাদের যে আমরা অনুপাতগুলো পাবো সেই অনুপাতটা কিন্তু আমরা একইভাবে আমরা উপরে যে অনুপাতগুলো চিহ্নিত করেছিলাম সেই অনুপাতের মতোই আমরা এখানে লিখব। তো চলো আমরা অঙ্কগুলো করতে থাকি। এখন এখানে কি বলা হয়েছে একটু খেয়াল করো, প্রথম সরল অনুপাতগুলো নিচে লেখা হলো, এটা আমি লিখে দিলাম। এবার দেখো আমাদের প্রথম অনুপাতটা আছে তোমাদের 12:18, আমরা তাই লিখছি 12:18। এবার দেখো এটাকে আমরা ভাগ অবস্থা দিয়ে লিখি, তাহলে 12/18 অথবা 18/12 আমরা লিখতে পারি এখানে। এবার এটাকে আমরা কাটাকাটি করি, একটু খেয়াল করো, 3 6 18, 6 দুগুণে 12, আমরা কিন্তু তাই পাই। দেখো এই জায়গাতে 2:3 পেয়েছি, অর্থাৎ ভর ও লবকে 6 দ্বারা ভাগ করছি আমরা। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটা পেয়েছি। তারপর দেখো এই জায়গাতে পরের অনুপাতটা দিয়ে খেয়াল করো, 6:18 আছে, আমরা কিন্তু তাই লিখেছি। এটাকে আমরা ভাগ অবস্থায় 2 লিখে 18/6 লিখতে পারি। তারপরে দেখো এটা কিন্তু আমরা কাটাকাটি করি, 6 6, 3 6 18, দেখো খেয়াল করো 6 6, 3 6 18, তো দেখো আমরা লিখছি উপরে পাই হচ্ছে আমরা 1, আর এখানে পেয়েছি আমরা 3, তাহলে 318 আমরা লিখতে পারি কি 1/3, তো এটাকে আমরা অনুপাত আকারে লিখতে পারি 1:3।
এই জায়গায় তো আমি লিখছি যে লব ও হরকে 6 দ্বারা ভাগ করে। দেখো আমরা কিন্তু এটাও দ্বিতীয়টা অনুপাত পেয়ে গেছি। একটু খেয়াল করো, তাহলে আমরা কি পেলাম? আমরা কিন্তু প্রথমটা পেলাম হচ্ছে 6 এবং 12কে 6 দ্বারা আমরা এখানে 12কে 6 দ্বারা ভাগ করছি, 6 দুগুণে 12 পাই। তারপরে দেখো 3 6 18 পাই। হ্যাঁ, তাহলে এই জায়গাতে আমরা লিখছি হর ও লবকে 6 দ্বারা ভাগ করে। তারপরে এই জায়গাতে খেয়াল করো, এই জায়গাতে যদি আমরা এটাকে লিখি দেখো 6কে 6 পাই, তারপরে দেখো 3 6 18 পাই। আমরা তাই লিখছি এখানে 6কে 6 318 হর ও লবকে 6 দ্বারা ভাগ করে। তাহলে আমরা দেখো এখানে অনুপাত পেয়েছি হচ্ছে 2:3, এখানে অনুপাত পেয়েছি হচ্ছে 1:3। ঠিক আছে, তো এবার আমরা পরের জায়গাতে চলে যাই। পরে আমাদের আছে হচ্ছে 15:10। আমাদের পরে কি আছে? 15:10 আছে। তো দেখো আমরা এই জায়গাতে 15:10 লিখেছি। এবার এটাকে আমরা ভাগ অবস্থায় লিখলে 15/10 লিখতে পারি। এবার দেখো 3 5 15, আমরা যদি 5 দ্বারা এটা ভাগ করি, দেখো 3 5 15। একটু খেয়াল করে আমি এখানে তোমাদেরকে দেখাই। এখানে আছে হচ্ছে আমাদের 15 আর নিচে আছে হচ্ছে আমাদের 10। তাহলে দেখো এবার আমরা যদি করি 3 5 15 পাই আমরা। তারপরে দেখো 5 দুগুণে 10 পাই। তাহলে আমরা কি পাই? 3/5, অর্থাৎ 3 আমরা 5 পাই। তো এটাকে আমরা 2 লিখি, তাহলে 3:2 লিখতে পারি। সরি, 3:2 পেয়েছি আমরা এখানে। তো 3:2 আমরা লিখতে পারি। তো দেখো আমরা তাই লিখেছি। তারপরে দেখো এখানে আছে হচ্ছে আমাদের পরেরটার দিকে খেয়াল করো, 6:9। এই যে 6:9 আছে, 6:9টাকে আমরা লিখতে পারি হচ্ছে 9/6। এটা আমরা লিখতে পারি। তাহলে এবার দিয়ে আমরা এটা কাটাকাটি করি, একটু খেয়াল করো যে 6 আছে আর 9 আছে। এবার দেখো আমরা যে কাটাকাটি যদি করি, তাহলে 3 দুগুণে 6 পাই আমরা, 3 তিরিকা 9 পাই। তো আমরা লিখতে পারি কি 2 অনুপাত হচ্ছে আমাদের 3। দেখো আমরা কিন্তু এটা লিখতে পারি। তো আমরা কিন্তু তাই লিখেছি, দেখো 2:3। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমরা কিন্তু 2:3 পেয়েছি। তো এই জায়গাতে আমরা কত দ্বারা ভাগ করছি? আমরা কিন্তু এখানে 3 দ্বারা ভাগ করছি। দেখো 3, আমি আবার ব্যাপারটা বুঝাই। 6/9 আছে আমাদের। এবার আমরা যদি এটাকে কাটাকাটি করি, তাহলে 3 দুগুণে 6 পাই, 3 তিরিকা 9 পাই। তাহলে আমরা লিখতে পারি কি এটাকে? আমরা লিখতে পারি 2/3, অর্থাৎ 3/2 পাই। তো এটাকে যদি আমরা অনুপাত আকারে লিখি, তাহলে 2 আমরা 3 পাই। 2 আমরা 3 পাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের পরেরটা দিকে খেয়াল করো। পরে আছে আমাদের 2:6। দেখো 2:6 আছে। তো এটাকেও আমরা কিন্তু লিখতে পারি কিভাবে? এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2/6, অর্থাৎ 6/2 আমরা লিখতে পারি। এবার দিয়ে আমরা এটাকে কাটাকাটি করি, দেখো 2 একে 2 আমরা 2 দ্বারা কাটতে পারি, 2 একে 2, 3 দুগুণে 6। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 1/3, অর্থাৎ 3/5 আমরা পাই। এবার এটাকে আমরা অনুপাত আকারে লিখতে পারি 1:3। ঠিক আছে, অর্থাৎ এটাকে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করছি। ঠিক আছে, এই জন্য আমরা লিখছি যে লব ও হরকে 2 দ্বারা ভাগ করে। তারপরেরটা দেখো, তারপরে আমাদের আছে 12:8। দেখো 12:8কে আমরা কীভাবে লিখতে পারি একটু খেয়াল করো। একদম সহজভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। 12:8কে আমরা লিখতে পারি 12, তারপর হচ্ছে 8। এবার দেখো এটাকে দিয়ে আমরা কাটাকাটি করি, দেখো 3 আমরা যদি কাটাকাটি করি 4 দ্বারা, দেখো 3 4 12। তো আমরা 4 এখানে 3 পাই। তারপর দেখো 4 দুগুণে 8 আমরা পাই 2। তাহলে আমরা কী পাই এখানে? আমরা কিন্তু এখানে পাই হচ্ছে 3/2, যেটাকে আমরা অনুপাত আকারে লিখতে পারি 3:2। তো দেখো আমরা এটা পেয়ে গেলাম। এবার দেখো আমাদের উপরে যে অনুপাতগুলো আছে তার সাথে কি মিল রয়েছে একটু খেয়াল করতে হবে। আমরা যা যা পেলাম, দেখো এই জায়গাতে উপরে যে আমরা অনুপাতগুলো পেয়েছিলাম, দেখো এটা এই যে এখানে 12:18, 6:9, এটা কিন্তু আমরা এই দুইটার অনুপাত কিন্তু আমরা পেয়েছিলাম 2:3। আর 2:3 কিন্তু আমাদের প্রশ্নতে ছিল, অর্থাৎ বোঝা গেল এই 3টা হচ্ছে সমতুল অনুপাত। তারপর দেখো এখানে একটু খেয়াল করো, এই জায়গাতে আমরা পেয়েছি কত? পরেরটা যদি আমরা দেখি, তো এগুলা পরে আছে আমাদের 6:18, তারপর হচ্ছে 2:6। এটা কিন্তু 1:3 আমাদের উপরে ছিল। হ্যাঁ, তাহলে 1:3, 6:18 এবং 2:6 এগুলো হচ্ছে সমতুল অনুপাত। একইভাবে আমরা এই জায়গাতে মিলিয়ে একটু তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু মিলানটা দেখতে হবে তোমার, কোন অনুপাতের সাথে কোন অনুপাতটা মিলে তোমরা সেটা দেখে নিবা। তারপরে দেখো আমরা তারপরে দেখতেছি যে 15:10, 3:2, তারপর হচ্ছে 18, 12:8, এটাও কিন্তু সমতুল অনুপাত। অর্থাৎ এগুলা কিন্তু যার যার সাথে মিলছে, ঠিক আছে, মিলে সমতুল অনুপাত হয়েছে। মানে যার সাথে যেটা মিলবে এটাই কিন্তু মূলত সমতুল অনুপাত হবে। দেখো আমি তোমাদেরকে একটু দেখাই আসি, তাহলে তোমরা বুঝবা। দেখো এখানে 12:18টা আমরা কত পেয়েছিলাম? দেখো তো একটু 12:18 থেকে আমরা কত পেয়েছিলাম, এই জায়গাতে একটু খেয়াল করতে হবে তোমাদের।
12:18। তো দেখো এই জায়গাতে 12:18 কিন্তু আমরা পেয়েছি হচ্ছে দেখো এই জায়গাতে 2:3 পেয়েছিলাম আমরা, ঠিক আছে। তারপরে দেখো 12:18 2:3 পেয়েছি। তারপরে দেখো 15:10 আমরা কিন্তু কি পেয়েছি, এখানে কিন্তু এটা পাই নাই, তো 2:3 এখানে পাইছি 3:2, এটা হবে না। দেখো এটার সাথে কোনটা মিল আছে, 12:18 মধ্যে আমরা 2:3 পেয়েছি। 2:3 আর কোথায় পেয়েছি দেখো, এই জায়গায় দেখো 6/9 মধ্যেও কিন্তু আমরা 2:3 পেয়েছি, ঠিক আছে। তাহলে তারপরে দেখো উপরে কিন্তু 2:3 একটা সংখ্যা নিচ ছিল, তাহলে আমরা কি পেয়েছি, আমরা কিন্তু এখানে পেয়েছি কত, এই জায়গাতে উপরেরটায়, এটা না, এর উপরটা আমরা পেয়েছি 2:3, অর্থাৎ 12:18টা আর হচ্ছে 6:9 মধ্যেও আমরা পেয়েছি হচ্ছে 2:3। তাহলে বোঝা গেল এইটা আর এইটা সমান। আর প্রশ্নের মধ্যেও কিন্তু ছিল 2:3, তাহলে ওই 2:3 আর 6:3 6:9 আর হচ্ছে 12:18, এটা কিন্তু তিনটা কিন্তু সমতুল। এরকমভাবে প্রত্যেকটাই তোমরা মিলিয়ে দেখবা। দেখো এই জায়গাতে আমি তাই লিখছি 12:18 6:3, দেখো 12:18 6:9, তারপর হচ্ছে 2:3, এটা ইয়াতে ছিল প্রশ্নতে আছে। তো এই তিনটা কিন্তু সমতুল। এরকমভাবে প্রত্যেকটা তোমরা মিলিয়ে দেখবে, প্রত্যেকটা কিন্তু সমতুল। দেখো এখানে 6:18 যেটা আছে সেটাও তোমরা মিলিয়ে দেখবা, এগুলোর সাথে মিলে যাবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 6 নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। দেখো 6 নম্বরের অঙ্কটা কী রয়েছে একটু খেয়াল করো। এখানে বলা হয়েছে নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। এখানে আমাদেরকে কতগুলো সরল অনুপাত দিয়ে দিয়েছে, আমরা কিন্তু ওই অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে আমরা প্রকাশ করতে হবে। তো একটু প্রথমে আমি যে নিয়মগুলো লিখছি সেই নিয়মগুলো তোমরা একটু খেয়াল করো। এই নিয়মগুলো যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা কিন্তু খুব সহজে অঙ্কগুলো করতে পারবা। দেখো ধাপ 1-এর মধ্যে একটু খেয়াল করো কি বলা হয়েছে, প্রদত্ত সরল অনুপাতগুলোর পূর্ব রাশিগুলোর গুণফল বের করতে হবে। তাহলে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের যেই অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলোর পূর্ব রাশির যে গুণফল আছে সেটা আমাদের বের করতে হবে। তবে ধাপ 2-এর মধ্যে কি বলছে দেখো, যে উত্তর রাশিগুলোর গুণফল বের করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম হচ্ছে যে একটা অনুপাতের দুইটা রাশি থাকে, একটা হচ্ছে পূর্ব রাশি আর একটা হচ্ছে উত্তর রাশি। অর্থাৎ উত্তর রাশি এবং পূর্ব রাশি এই দুইটার গুণফলগুলো আমাদের বের করতে হবে। আমরা ধাপ 1 এবং 2 পরে কিন্তু তাই বুঝতে পারলাম। এবার হচ্ছে দেখো 3 নম্বরের ধাপ কি বলা হয়েছে, যে পূর্ব রাশির গুণফল ও উত্তর রাশির গুণফল অনুপাত আকারে লিখে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। দেখো আমরা জানি যে আমাদের এই অনুপাতগুলো যতটা ছোট করা যায়, মানে বড় থেকে আস্তে আস্তে আমরা ছোট করব, মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। আমরা কিন্তু ইতিপূর্বে যে অঙ্কগুলো করে এসেছি আমরা কিন্তু তাই করেছি। তো দেখো এবার ক নম্বর অঙ্কটার দিকে তোমরা খেয়াল করো। আমি তোমাদেরকে আগে আমি উপরেও বলছি, এখন আবার বলি যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি কী। দেখো আমাদের ক নম্বরে এই অঙ্কটা দিয়ে দিয়েছে 3:5, তারপর দেখো 5:7, তারপর হচ্ছে 7:9। দেখো আমাদেরকে 3টা অনুপাত এখানে দিয়ে দিয়েছে, হ্যাঁ। তো আমি প্রথমে তোমাদের 3টা অনুপাত একটু লিখবো, এখানে একটু খেয়াল করবা, তোমরা মনোযোগ সহকারে দেখবা। দেখো আমি অনুপাতগুলো এখানে একটু লিখি। এখানে হচ্ছে 3 অনুপাত হচ্ছে কত, 5। প্রথম অনুপাতটা হচ্ছে 3:5। তারপরে দেখো আছে 5:7। তারপরে দেখো আছে 7:9। দেখো এই 3টা অনুপাত কিন্তু আমাদেরকে দিয়ে দিছে। এবার দেখো এই যে প্রথম যে রাশিটা আছে এটাকে বলা হয় পূর্ব রাশি। দেখো এই যে প্রথম রাশিটা আছে এটাকে বলা হয় পূর্ব রাশি, এটাকে বলা হয় পূর্ব রাশি। অর্থাৎ প্রথম যে রাশিগুলো আছে, এখানে আমরা জানি একটা অনুপাতের মধ্যে দুইটা রাশি থাকে, একটা হচ্ছে পূর্ব রাশি আর একটা হচ্ছে উত্তর রাশি। তাহলে এটা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে পূর্ব রাশি। অর্থাৎ 3টা অনুপাত আছে, 3টা অনুপাতের পূর্ব রাশি হচ্ছে এই 3টা, আর এটা হচ্ছে উত্তর রাশি, এটাও হচ্ছে উত্তর রাশি, এটা হচ্ছে উত্তর রাশি। তাহলে আমরা একটা অনুপাতের দুইটা রাশি পাই, একটা হচ্ছে পূর্ব রাশি আর একটা হচ্ছে উত্তর রাশি। তো আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের এই প্রত্যেকটা অনুপাত কিন্তু সরল অনুপাত, এবার এই অনুপাতগুলোকে আমরা কি করতে হবে, আমাদের
পূর্ব রাশির অনুপাতগুলো যা আছে পূর্ব রাশিগুলো যে আছে সে এই পূর্ব রাশিগুলো এক জায়গায় গুণ করব আর উত্তর রাশিগুলো এক জায়গায় গুণ করব। ঠিক আছে, গুণ করার পর আমরা যে অনুপাতটা পাবো এটাকে আমরা লঘিষ্ঠ আকারে মানে ছোট করব আর কি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তো দেখো, তো যেহেতু আমাদের প্রত্যেকটা এখানে যতগুলো অনুপাত আছে দেখো, ক নম্বরে 3:5, 5:7 ও 7:9, এই তিনটা অনুপাতে মূলত হচ্ছে কি আমাদের সরল অনুপাত আছে, আমরা এটাকে মিশ্র অনুপাত করতে হবে। তো মিশ্র অনুপাত করতে হলে কি করতে হবে আমাদের, দেখো এখানে আমি তোমাদেরকে একটু যদি দেখাই, এখানে এই যে তিনটা অনুপাত আছে, এই তিনটা অনুপাত মূলত কি সরল অনুপাত। তো এবার আমাদের কি করতে হবে, এই অনুপাতগুলোকে পূর্ব রাশি এবং উত্তর রাশি আলাদা আলাদা গুণ করতে হবে। তো দেখো আমরা যদি পূর্ব রাশির দিকে দিয়ে যাই, একটু খেয়াল করো, এই জায়গাতে এটা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে পূর্ব রাশি। তাহলে আমরা কি করব, এই যে তিনটা পূর্ব রাশি আছে এই তিনটা পূর্ব রাশিকে আমরা কি করব, গুণ করব। তাহলে দেখো তিনটা পূর্ব রাশিকে যদি আমি গুণ করি, একটু খেয়াল করো, তোমরা একটু ভালো করে খেয়াল করবা। তো তিনটা পূর্ব রাশিকে যদি আমি গুণ করতে যাই তাহলে তাহলে আমরা কি করতে পারবো, দেখো এই এখানে আছে 3, তারপর একটু খেয়াল করো, আমি তোমাদেরকে দেখাই, একদম ইজিভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখো 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 7, এই তিনটাকে আমরা গুণ করব। তাহলে 3, 5, 7 দিয়ে আমরা গুণ করি, দেখো 3 5 কত, আমরা দিই 3 5 হচ্ছে 15, এবার 15 আর 7 দিয়ে আমি গুণ করি, তাহলে আমরা পাই হচ্ছে 105। দেখো আমি গুণটা এখানে করে দেখে দিয়েছি, এই জায়গাতে দেখো অনুপাত তিনটির পূর্ব রাশির গুণফল। হ্যাঁ, 3 গুণ 5 গুণ 7 সমান সমান হচ্ছে 105। তারপর দেখো এবার দিয়ে তোমরা খেয়াল করো আমাদের উত্তর রাশিগুলা কি আছে, উত্তর রাশি আছে 5, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 9, এই তিনটাকে আমরা কি করব, গুণ করব। তাহলে দেখো 5 গুণ 7 গুণ 9 দিয়ে আমরা করি, তাহলে দেখো এই জায়গাতে খেয়াল করো, এবং উত্তর রাশিগুলোর গুণফল হচ্ছে 5 গুণ 7 গুণ 9, এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 315। তাহলে দেখো আমরা কি পেলাম, একটু খেয়াল করো, আমরা প্রথম পূর্ব রাশির অনুপাত গুণফল পেলাম হচ্ছে আমরা 105, কত পেলাম 105। তারপর দেখো অনুপাত যদি আমরা দেই, তারপরে আমরা এই পূর্ব রাশির যে উত্তর রাশির যে গুণফল সেটা আমরা পেয়েছি হচ্ছে 315, 315। এবার কি করতে হবে, এই যে আমরা পেলাম 105 অনুপাত 315, এবার এই 105 এবং 315-এর আমাদের গসাগু বের করতে হবে। এবার গসাগু বের করে আমরা কি করব, এই অনুপাতগুলো যে আমরা 105 এবং 315-এর যে গসাগুটা পাবো সেই গসাগু দ্বারা 105 এবং 315-কে আমরা কি করব, যদি আমরা ভাগ করে দেই তাহলে কিন্তু আমরা লঘিষ্ঠ আকারে সেটাকে প্রকাশ করতে পারবো। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে এখানে কিন্তু আমরা পেয়েছি কত, 115 আর হচ্ছে 105 আর হচ্ছে 315। তো 105 আর 315 দিয়ে আমরা গসাগু বের করতে যাই, তাহলে আমরা কিন্তু 105 গসাগু পাবো, কত পাবো, 105 পাবো গসাগু। তাহলে দেখো 105কে যদি আমরা এই যে আমরা উপরে আমরা পেয়েছিলাম 105, তারপর হচ্ছে অনুপাত হচ্ছে 315 আমরা পেয়েছিলাম, তাই না, 315, এটাকে যদি আমরা ভাগ করি, দেখো 105কে দিয়ে আমরা 105 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কত, 1 পাবো। ঠিক আছে, তারপর দেখো এবার যদি আমরা 105 দ্বারা দিয়ে 315-কে ভাগ করি তাহলে আমরা জানি 3 115 হচ্ছে কত, 105। তাহলে আমরা এখানে লিখতে পারি অনুপাত 3। তো দেখো এইবার আমরা পেলাম কত, 1:3। তাহলে আমাদেরকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে, অর্থাৎ ছোট করতে বলছে, আমরা কিন্তু তাই করেছি। তাহলে দেখো এই জায়গাতে আমি লিখছি যে প্রথম আমরা যে উত্তর রাশি যে আমাদের পূর্ব রাশি ছিল সেটা অনুপাত পেয়েছিলাম 105, আর উত্তর রাশির অনুপাত পেয়েছিলাম হচ্ছে আমরা 315, অর্থাৎ অনুপাত হচ্ছে 105 অনুপাত 315। তাহলে এটাকে আমরা কি করছি, উভয় রাশিকে 105 দ্বারা ভাগ করছি। 105 কোথায় পেলাম, 105 হচ্ছে 105 এবং 315 এর গসাগু। ঠিক আছে, তাহলে আমরা 105 দ্বারা যখন ভাগ করে দিয়েছি তখন আমরা পাই হচ্ছে 1 অনুপাত কত, 1 অনুপাত আমরা 3 পাই, অর্থাৎ মিশ্র অনুপাত হচ্ছে 1:3। দেখো আমরা কিন্তু এইটাই এখানে পেয়েছিলাম। তো আশা করি তোমরা ক নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। যদি তোমরা ক নম্বর অঙ্কটা বুঝো প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমরা করতে পারবা। তো আমি তারপরও তোমাদেরকে করে দিই অঙ্কগুলা, যদিও আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাও আমি করে দিচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয়। একইভাবে দেখো আমাদের এখানে এই খ নাম্বার দিয়ে খেয়াল করো, ক নাম্বার আমাদের কিন্তু এটা দেওয়া আছে। হ্যাঁ, এখানেও কিন্তু 3টা অনুপাত দেওয়া আছে। তা আমি তো এখানে একটু লিখি, 5 অনুপাত হচ্ছে 3, তারপর দেখো আমাদের আছে 7 অনুপাত হচ্ছে 5, তারপর দেখো আমাদের 9 অনুপাত হচ্ছে
7। তো দেখো আমাদের প্রথমে আমাদের কি করব, পূর্ব রাশিগুলো গুণ করব, ঠিক আছে? পূর্ব রাশি গুণ করব আর হচ্ছে এই উত্তর রাশিগুলো গুণ করব। দেখো পূর্ব রাশিগুলো আমি নিচে গুণ করে দেখাই দিয়েছি, দেখো এই জায়গাতে যে অনুপাত 3টির পূর্ব রাশির গুণফল হচ্ছে 5 গুণ 7 গুণ 9, এগুলো আর কি, ঠিক আছে? অতএব এটা দিয়ে আমরা গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 315, ঠিক আছে? তারপরে দেখো এবং দিকে এই জায়গাতে খেয়াল করা যায় এবং উত্তর রাশির গুণফল, যে উত্তর রাশিগুলো আমাদের এই জায়গাতে আছে সেই উত্তর রাশির গুণফলগুলো আমরা এখানে দেখো আমি এখানে লিখে দিয়েছি যে 3 গুণ 5 গুণ 7, অতএব এখানেও কিন্তু আমরা 105 পাই। অতএব ওই আগেরটাই একটু ঘুরে গেড়ে দিছে, মানে উত্তর রাশিটা পূর্ব রাশিতে দিছে, পূর্ব রাশিটা উত্তর রাশিতে দিছে, এরকম আর কি। তো দেখো এটাকে যদি আমরা কি করি আবার 105 দ্বারা আমরা ভাগ করি তাহলে আমরা কিন্তু এই আগে পেয়েছিলাম আমরা 1:3, এখন পাবো হচ্ছে আমরা 3:5। অর্থাৎ যেহেতু এটা ঘুরাই দিছে তা আমরাও কিন্তু এটাকে ঘুরাই দিলেই উত্তরটা হয়ে যাবে। আশা করি তোমরা খ নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো, একদম ইজি অঙ্ক। তোমরা আশা করি একটু মনোযোগ দিলে অঙ্কগুলো বুঝবা। এবার আমি তোমাদের 7 নম্বরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে আমি চলে যাব। দেখো 7 নম্বরের মধ্যে কী রয়েছে একটু খেয়াল করো, একদম সহজভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো এখানে বলা হয়েছে যে 9:7 নম্বর দিয়ে খেয়াল করো, 9:16 অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। একটা জিনিস চিন্তা করো, ব্যস্ত অনুপাত কি? এক কথায় একটু উত্তর রাশিটা দক্ষিণ রাশি পূর্ব রাশিতে নেবা, পূর্ব রাশিটা উত্তর রাশিতে নেবা, এটাই হচ্ছে ব্যস্ত অনুপাত। দেখো এখন আমাদের আছে 9:16, খেয়াল করো 9:16 আছে আমাদের। তাহলে এই যে 9:16 আছে এটাকে ব্যস্ত রাশি দিয়ে আমরা করতে যাই, 16টাকে আমরা 9-এর জায়গাতে আনবো, মানে দেখো 16 আছে আমাদের উত্তর রাশি আর 9 হচ্ছে আমাদের পূর্ব রাশি। তো আমরা এটাকে ব্যস্ত আকার দিয়ে করতে যাই, তাহলে আমরা 16টাকে করব হচ্ছে পূর্ব রাশি অনুপাত 9, যেটা আমাদের পূর্ব রাশি ছিল সেটাকে আমরা করব হচ্ছে উত্তর রাশি। আমাদের ব্যস্ত অনুপাত হয়ে গেছে। দেখো আমি কিন্তু তাই করেছি, এখানে প্রদত্ত অনুপাত হচ্ছে 9:16, হ্যাঁ, এর ব্যস্ত অনুপাত হলো হচ্ছে দেখো 16:9, অর্থাৎ 16টা প্রথমে আসছে, মানে প্রথমে আমাদের 16টা ছিল হচ্ছে উত্তর রাশিতে, আমরা কিন্তু এটা পূর্ব রাশিতে নিয়ে এসেছি, আর 9টা ছিল হচ্ছে আমাদের পূর্ব রাশিতে, ওইটাকে আমরা উত্তর রাশিতে নিয়ে গেছি। এটাই মূলত ব্যস্ত অনুপাত, একদম সহজ অঙ্কগুলো, হ্যাঁ। তারপর দেখো 8 নম্বরের মধ্যে কী রয়েছে একটু খেয়াল করো, একদম সহজে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। 8 নম্বর দিকে বলা হয়েছে আমাদেরকে একটু খেয়াল করতে হবে সুন্দর করে। দেখো এই জায়গাতে 8 নম্বরে বলা হয়েছে যে নিম্নে অনুপাতগুলো কোনটি একক অনুপাত, মানে একক অনুপাত কি? যেটা হচ্ছে দুইটা অনুপাতই সমান, এটা হচ্ছে একক অনুপাত। বলছে নিম্নের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত। দেখো আমরা যদি একটু খেয়াল করি এখানে 16:13 আছে, তো 16:13 কিন্তু একক না, দুইটা এক না। তারপর দেখো 13:17 আছে, এটাও কিন্তু দুইটা এক না। এই জায়গাতে দেখো গ নম্বরে 21:21 আছে, এটা কিন্তু দুইটাই এক, আর এটা হচ্ছে একক অনুপাত। তাহলে আমরা বলতে পারি কি প্রদত্ত অনুপাতগুলো হচ্ছে 16:13, যেটা আমরা প্রথমটা পেয়েছি, তারপর 13:17 যেটা আমরা ক্ষয়ে পেয়েছি, তারপর দেখো গ নম্বরে আছে 21:21। যেহেতু আমাদেরকে একক অনুপাত বের করতে বলছে, আর আমরা জানি একক অনুপাত মানে হচ্ছে দুইটা সমান। মনে করে আমি 2 লিখি 1:1, এটা হচ্ছে একক অনুপাত। আমি যদি লিখি 5:5, এটা হচ্ছে একক অনুপাত। আমি যদি লিখি 7:7, এটা হচ্ছে একক অনুপাত। অর্থাৎ কি দুইটা অনুপাত সমান হবে, দুইটা অনুপাত কী হবে, সমান হবে। তাহলে দেখো আমরা এই জায়গাতে লিখছি যে গণং অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান। সুতরাং গণং হচ্ছে আমাদেরকে এই জায়গাতে একক অনুপাত বলছে, সুতরাং আমরা বলতে পারি গণং 21:21 হলো একক অনুপাত, অর্থাৎ একক অনুপাত হচ্ছে 21:21। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 9 নম্বরে যে অঙ্কটা আছে সে অঙ্কটা আমি সমাধান করব। তো চলো দেখি 9 নম্বরের মধ্যে কী রয়েছে। আমি তোমাদেরকে কিন্তু খুব সহজ অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করতেছি, আর আমি আশা করি তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে কিন্তু তোমরা খুব সহজ অঙ্কগুলো করতে পারবা। তো দেখো 9 নম্বর অঙ্কটার মধ্যে কী রয়েছে একটু খেয়াল করো, আমাদেরকে কী বলা হয়েছে একটু 9 নম্বরের দিকে বলছে 550 টাকাকে 5:6 ও 4:7 অনুপাতে ভাগ করো। দেখো একটু খেয়াল করো, এটা বোঝার ব্যাপার কিন্তু একদম সহজ, তোমরা একটু বুঝতে হবে। এখানে আছে 550, এই যে একটা টাকা 550 টাকাকে আমাদেরকে বলছে প্রথমে 5:6 আকারে, আবার পরবর্তীতে আমাদেরকে বলছে 4:7,
মানে এখানে 2টা অনুপাতে আমাদেরকে টাকাটা ভাগ করতে হবে। তো আমরা প্রথমে কি করব 6 ও 4 অনুপাতে মানে 5:6 অনুপাতে আমরা কি করব 5:6 দ্বারা প্রথমে বের করব। তারপর হচ্ছে 4:7 অনুপাতে বের করব। একদম সহজভাবে আমি বের করব। দেখো একটু খেয়াল করতে হবে তোমাদের জাস্ট। আমরা প্রথমে কি করব জানো? প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি অর্থাৎ এক কথায় উত্তর রাশি এবং পূর্ব রাশি আমরা যোগ করব। দেখো আমাদের প্রথম অনুপাতটা আছে কত? একটু খেয়াল করে আমি তোমাদেরকে বুঝাই। আমি তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু চেষ্টা করতেছি। আমি আশা করি তোমরা বুঝতেও আছো। দেখো আর না বুঝলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। দেখো আমাদের এখানে প্রথম অনুপাতটা আছে কত? 5 অনুপাত হচ্ছে 6। দেখো এই যে 5:6 আছে, যেহেতু আমরা এই টাকাটাকে, ব্যাপারটা বুঝবা, যেহেতু আমরা এই টাকাটাকে এই 2টা অনুপাতে ভাগ করতে হবে প্রথমে, হ্যাঁ? তাহলে আমরা কি করতে হবে? আমরা প্রথমে এটাকে যোগ করব। এই অনুপাতটাকে যোগ করব। যোগ করার পর আমরা একটাকে 5 ভাগ করব, এই টাকাটাকে একবার 5 ভাগ করব, আরেকটাকে 6 ভাগ করব। তাইলেই কিন্তু আমরা 2টা অনুপাত পেয়ে যাব। তাহলে দেখো এই জায়গাতে আমি লিখছি, এই জায়গাতে একটু খেয়াল করো। আমি লিখছি 550 টাকায় 5:6 অনুপাতে ভাগ। ঠিক আছে? তাহলে আমরা লিখছি কি দেখো, টাকার অনুপাত হচ্ছে 5:6, যে প্রথমটা আমরা বের করবো এখানে। তারপর দেখো এই জন্য আমি লিখছি দেখো, অনুপাতের পূর্ব ও উত্তর রাশির যোগফল, অতএব এই 5 এবং 6 এর যোগফল হচ্ছে আমাদের 11। এবার যদি আমরা এই 550কে যদি আমরা কি করি, 550 থেকে কিন্তু আমরা 5 ভাগও বের করতে পারবো, মানে 5ও বের করতে পারবো, আবার 6ও বের করতে পারবো। সেটা কিভাবে? দেখো এই জায়গাতে দেখো প্রথম অংশটা আমি একটু খেয়াল করো। প্রথম অংশ আমাদের আছে 5, তাই না? এবার 550 টাকায় একটু আমি তোমাদেরকে ক্লিয়ার করে ব্যাপারটা দেখাই একদম সহজভাবে। তা আমাদের কিন্তু 550 টাকা। আমাদের কত? আমাদের কিন্তু 550 টাকা। ঠিক আছে? এটাকে আমরা 5 ভাগে করব, 6 ভাগে করব। আমরা প্রথম অনুপাত করতেছি, আমি আবার বলি, প্রথম অনুপাতটা কিন্তু আমরা করতেছি এখন। তো দেখো যেহেতু আমি লিখছি প্রথম অংশ 550 টাকার কি তোমার 11 ভাগের 5 অংশ, যেহেতু আমাদের 5 অংশ বের করতে হবে প্রথমে, আমাদের আছে 5 অনুপাত কত? 6। তাহলে আমরা প্রথমে 5 অংশ বের করব। তাহলে দেখো এবার আমরা দুই এখানে করি। এখানে আমরা কি করতে পারি? এবার আমরা এটাকে কাটাকাটি করতে পারি। দেখো এখানে সমান সমান দিয়েছি, এখানে সমান সমান দিয়ে আমরা 550 লিখছি, আর এখানে হচ্ছে 11 ভাগের 5 আমরা এখানে লিখছি। এবার দেখো 11কে 11, একটু দুই আমি তোমাদেরকে কাটাকাটিটা ভালো করে দেখানোর চেষ্টা করি। দেখো একটু খেয়াল করে, আমি 11 লিখলাম নিচে, আর এটা কিন্তু উপরের সংখ্যা, 550 কিন্তু উপরের সংখ্যা, যেহেতু আমরা জানি 550 একটা পূর্ণ সংখ্যা, তার নিচে কিছু নাই, মানে হচ্ছে একটা 1 আছে, হ্যাঁ? তাহলে বোঝা গেল কি 550টা হচ্ছে উপরের সংখ্যা। তাহলে 11কে 11 যদি হয়, তাহলে আমি মনে করো 550টা উপরে দিলাম, হ্যাঁ? 550। এবার দেখো 11কে 11, 5 11 55, তাহলে আমরা 5 দিলাম, আর সামনে একটা শূন্য আছে, দেখো এই শূন্যটাকে আমরা এখানে বসাই দিব। অতএব আমরা বলতে পারি কি, তাহলে এই 1150 হচ্ছে আমাদের 550। ঠিক আছে? তাহলে দেখো আমরা এটাই কিন্তু পেয়েছি এখানে কাটাকাটি করে। এখানে 5 11, 11কে 11, 5 50 11 হচ্ছে আমাদের 550। এবার আমরা দেখো এই 5 দ্বারা যদি আমরা কি করি, এই 50কে গুণ করে দিই, তাহলে আমরা যা পাবো সেটা হচ্ছে আমাদের প্রথম অংশের অনুপাত। ঠিক আছে? তো দেখো এবার আমরা 5 5 25, আমরা পাই হচ্ছে 250। ঠিক আছে? তাহলে আমরা কত পাই? 250 পাই। তো আমরা এখানে কিন্তু লিখছি 250 টাকা। এটা হচ্ছে প্রথম অংশের। ঠিক আছে? এবার দ্বিতীয় অংশের দিকে যদি তুমি খেয়াল করো, একটু খেয়াল করো, দ্বিতীয় অংশটার মধ্যে কি বলা হয়েছে? দ্বিতীয় অংশের দিকে যদি তুমি খেয়াল করো, দ্বিতীয় অংশটা হচ্ছে আমাদের 6 ভাগের কথা বলছে। ঠিক আছে? 6 আমরা কিন্তু প্রথমটা এবার বের করছি, প্রথমে বলছি 5 দ্বারা আমরা বের করছি। এবার দ্বিতীয় অংশ হতে হচ্ছে আমাদের উত্তর রাশিটা বের করব। দ্বিতীয় অংশ কি আছে আমাদের? দ্বিতীয় অংশ আছে আমাদের 550 টাকার কত? মানে 6 ভাগ 11 ভাগের 6, আমরা এটা 6 বের করবো এখন। তাহলে আমরা একইভাবে ওই কাটাকাটিটা করব। 11কে 11, 50 11 হচ্ছে 550। এবার আমরা কি করব? 50কে 6 দ্বারা আমরা গুণ করে দিব। 50কে 6 দ্বারা গুণ করে দেখো 5 6 30, আর সামনে একটা শূন্য, আমি একটু যদি খেয়াল করো, তাহলে 530 আমরা লিখলাম 30, আর দেখো জায়গাতে আমরা লিখবো হচ্ছে 30, আর পরে একটা শূন্য আছে, দেখো 5-এর পরে এই শূন্যটা আমরা বসাই দেবো। অথবা হচ্ছে কত? আমাদের এখানে 300 টাকা। তাহলে আমরা কিন্তু প্রথমটা যদি খেয়াল করি, প্রথম অনুপাতে কিন্তু আমরা পেয়েছি 250 টাকা, আর দ্বিতীয় অংশতে আমরা প্রথম অংশতে আমরা পেয়েছি হচ্ছে প্রথম অনুপাতের প্রথম অংশতে আমরা পেয়েছি 250 টাকা, আর প্রথম অনুপাতের দ্বিতীয় অংশতে আমরা পেয়েছি হচ্ছে 300 টাকা। অথবা আমরা লিখতে পারি এই জায়গাতে, একটু ক্লিয়ার করে আমি তোমাদেরকে দেখাই। অথবা আমরা এই জায়গাতে লিখতে পারি কি এখন? আমরা এখানে লিখতে পারি অতএব 550 টাকায় 550 টাকা হচ্ছে 5:6 অনুপাতে ভাগ যদি আমরা করি, তাহলে অংশ যথাক্রমে হয় হচ্ছে কত? 250 টাকা
ও 300 টাকা। একইভাবে তোমরা ওই যে পরবর্তী যে অনুপাতটা আছে, যদি তোমরা এই অঙ্কটা বুঝে থাকো, একইভাবে তোমরা ওই অঙ্কটাও করতে পারবা। তো ওইটা আমি তোমাদেরকে আর করাবো না, একদম একইভাবে তোমরা করবা, ঠিক আছে? এই জায়গাতে কিন্তু অঙ্কটা করা আছে, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিবা, নিয়ে তোমরা দেখে নিবা। আর ওই অঙ্কটা একইভাবে আমি প্রথম অঙ্কটা যেভাবে করলাম, তো আমি এই যে তোমার 9-এর যে প্রথম অঙ্কটা করলাম, প্রথম অঙ্কটা যেভাবে করছি একেবারে হুবাহুব একইভাবে তোমরা করবা। জাস্ট ওই দুইটা অনুপাত তোমরা যোগ করে, হ্যাঁ, যোগ করার পর তোমরা ওইটাকে আমি যেভাবে বের করলাম সেভাবে তোমরা বের করবা। এবার আমি তোমাদের 10 নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটাতে আমি চলে যাব। দেখো 10 নম্বর অঙ্কটা কী রয়েছে একটু খেয়াল করো। আমি 10 নম্বর অঙ্কটাতে চলে যাই। একদম সহজ কিন্তু 10 নম্বর অঙ্কটাও, তবে 10 নম্বর অঙ্কটা শুধু সহজ কিন্তু এই অঙ্কটা পরীক্ষার মধ্যে আসে, ঠিক আছে? এজন্য তোমরা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। দেখো 10 নম্বর অঙ্কটা আমাদেরকে কি বলছে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 14:3। দেখো পিতা ও পুত্রের অনুপাত, তা এখানে প্রথমে হচ্ছে পিতা, তারপর হচ্ছে পুত্র, তাহলে বোঝা গেল পিতা হচ্ছে 14, তারপর আর পুত্র হচ্ছে 3। তাহলে কি হলো, পিতা হচ্ছে 14, পুত্র হচ্ছে 3। যেহেতু পিতা ও পুত্রের অনুপাত হচ্ছে 14 অনুপাত কত, 14, একটু লিখে দেখাই, 14 অনুপাত হচ্ছে 3। তাহলে এখানে যেহেতু পিতা আগে, তাহলে 14 হচ্ছে পিতার আর 3 হচ্ছে পুত্রের, হ্যাঁ। তারপর দেখো পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত। একদম সহজ, কিন্তু একদম সহজ। দেখো পিতা এবং পুত্রের অনুপাত এইটা, তাহলে আমরা এই অনুপাতটাকে লিখতে পারি কি, অনুপাতটা কিন্তু আমরা লিখতে পারি 14/3, অর্থাৎ 3/14, ঠিক আছে? এভাবে আমরা লিখতে পারি, ঠিক না? আমরা জানি অনুপাতকে আমরা ভাগ আকারে লিখতে পারি, ঠিক আছে? তাহলে অনুপাতটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি। তাহলে এবার একটু খেয়াল করো তো, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা আমি এখানে কি লিখেছি। যেহেতু 10 নম্বরের মধ্যে আমাদেরকে বলা হয়েছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 14:3, ঠিক আছে? তাহলে পিতার বয়স কিন্তু 56 বছর হলে পুত্রের বয়স কত। তাহলে পিতার বয়স কিন্তু 56 বছর, বলে দিছে আমাদেরকে পিতার বয়স কত, 56 বছর। তাহলে পুত্রের বয়স কত? তো এই জায়গাতে আমরা লিখছি, দেখো পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে যা ছিল আমরা প্রশ্নতে যা পেয়েছি, আমরা 14:3 লিখে দিয়েছি। তাহলে এই অনুপাতটা আমরা কীভাবে লিখতে পারি, এই জায়গাতে দেখো যেহেতু অনুপাতটা আমরা ভাগ অবস্থায় এভাবে লিখতে পারি, তাহলে পিতা এবং পুত্রের বয়সটাও কিন্তু আমরা এভাবে লিখতে পারি, এইভাবে, হ্যাঁ। এই জন্য আমরা লিখছি, দেখো পিতার বয়স অনুপাত মানে বাই পুত্রের বয়স, অতএব এটা অনুপাত, যেহেতু আমরা এই জায়গাতে যদি একটু লিখি, তো আমরা যদি লিখি যে পিতা, মনে করো আমি লিখবো পিতা, আমি পরের শিকার পি দিয়ে তোমাদের একটু, তাহলে দেখো আমরা কিন্তু এই পিতা এবং পুত্র এটা আমরা লিখতে পারি যে অতএব পিতার বয়স বাই হচ্ছে পুত্রের বয়স, হ্যাঁ, ইজিক্যাল টু হচ্ছে আমরা লিখতে পারি 14/3, অতএব 3/14। বা আমরা লিখতে পারি, যেহেতু আমাদেরকে বলছে পুত্রের বয়স কত, আমাদের পুত্রের বয়সটা বের করতে হবে, তাহলে আমরা কিন্তু ব্যস্ত অনুপাত যেটা সেটা কিন্তু আমরা জানি না, আমরা কিছুক্ষণ আগে কিন্তু আমরা করে এসেছি ব্যস্ত অনুপাতটা কি। তাহলে এই জায়গাতে দেখো আমি লিখছি একই কথাটা আমি লিখে দিয়েছি যে পিতার বয়স বাই হচ্ছে পুত্রের বয়স। তারপরে দেখো এটা আমাদের এবার ব্যস্ত অনুপাত করছি, মানে কি একটু খেয়াল করো ব্যস্ত অনুপাতটা কীভাবে করলাম। যেহেতু আমরা ব্যস্ত অনুপাত হচ্ছে আমরা জানি যে পূর্ব রাশি কি হচ্ছে, উত্তর রাশি হচ্ছে পূর্ব রাশিতে আসবে, পূর্ব রাশিটা হচ্ছে উত্তর রাশিতে আসবে। তাহলে দেখো আমাদের যখন এরকম ছিল তখন কিন্তু আমাদের ছিল হচ্ছে এইটা, মানে 14/3, হ্যাঁ। এবার যখন উল্টে যাবে তখন কিন্তু 3 উপরে চলে যাবে, 14 নিচে চলে আসবে, তাহলে এটা হচ্ছে ব্যস্তকরণ অনুপাত, হ্যাঁ। তাহলে আমরা ব্যস্ত অনুপাত করে নিলাম। একটু খেয়াল করো এই জায়গাতে আমাদের এই ভগ্নাংশটা কিন্তু মানে ভাগটা কিন্তু আমাদের এখানে উল্টে গেছে। এবার আমাদের পুত্রের বয়স বের করতে হবে, তাহলে পুত্রের বয়স যদি বের করতে হয় তাহলে আমরা কী করতে হবে, আমাদের এই জায়গাতে লিখছি দেখো বা পুত্রের বয়স সমান সমান, এবার আমাদের যেহেতু এই যে পুত্রের বয়সটা আমাদের রেখে দিতে হবে, যেহেতু আমরা পুত্রের বয়স বের করব। এবার পুত্রের বয়স যদি আমরা রেখে দিই তাহলে এটার সাথে আমাদের যে এই যে 3/14 আছে এটার সাথে আমাদের পিতার বয়সটা যেহেতু ভাগ অবস্থায় আছে, এই পিতার বয়স লেখাটা গুণ অবস্থায় চলে যাবে এই পাশে, ডান পাশে, ঠিক আছে? যেহেতু আমরা কিন্তু সমাধান অঙ্কগুলা উপরে করে এসেছি, একই জাতীয় অঙ্ক, তো যেহেতু আমরা এখানে পুত্রের বয়স বের করব, আমি যদি তোমাদেরকে আরেকটু সহজভাবে বোঝাই, মনে করো আমাদের এখানে পুত্রের বয়সটা আমাদের বের করতে বলছে, এখানে যে পুত্রের বয়স কত, যদি পিতার বয়সটা 56 বছর হয় তাহলে পুত্রের বয়স কত। তাহলে আমরা তো এই জায়গাতে ব্যস্তকরণ করে এটা পেয়েছি, তাই না?
তো এবার আমাদের পুত্রের বয়সটা বের করতে হবে। তাহলে এই পুত্রের বয়সটা কিন্তু আমরা এখানে রেখে দিব বাম দিকে। তাহলে এখানে থাকে কত? এখানে কিন্তু আমাদের এই যে ডান দিকে বা সমান সমানের ডান দিকে হচ্ছে আমাদের 3/14 আমরা লিখছি। 3/14 এখানে লেখার পর আমাদের দেখো এই যে পিতাটা আছে, পিতাটা কিন্তু ভাগ অবস্থায় আছে। পিতার বয়স লেখাটা ভাগ অবস্থায় আছে। এটাকে আমরা গুণ অবস্থায় এখানে নিয়ে এসেছি। তাহলে এটাকে বলা হয় আর গুণ, যেটা আমরা কিন্তু উপরে দেখেছি আর গুণ কীভাবে করতে হয়। তাহলে এবার আমার যেহেতু পুত্রের বয়স বের করতে হবে, এজন্য আমরা লিখছি অর্থাৎ পুত্রের বয়স পিতার বয়সের এত গুণ, যেটা আমরা উপরে এই জায়গাতে দেখেছি। ঠিক আছে? তাইলে পুত্রের বয়স কত হবে? যেহেতু পিতার বয়স 56 বছর, তাহলে পুত্রের বয়স হবে, দেখো পুত্রের বয়স কত? 56 গুণ হচ্ছে 3/14, অর্থাৎ 14/3 বছর। এবার আমরা যেটাকে কাটাকাটি করি, আমি একটু কাটাকাটি তোমাদেরকে দেখাই। 56 আমি তোমাদেরকে প্রথমে বলছিলাম যে 56 একটা পূর্ণ সংখ্যা, এটার নিচে কিছু নয়, মানে হচ্ছে একটা কি আছে? 1 আছে, অর্থাৎ 56 লেখাটা হচ্ছে উপরের অংশ, 56টা হচ্ছে উপরের অংশ। ঠিক আছে? তাহলে আমরা লিখবো, মনে করো 56 লিখলাম, 56 এখানে লিখি 56, তারপরে দেখো গুণ হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে 3, আর হচ্ছে এখানে হচ্ছে 4। দেখো এবার যদি আমরা কাটাকাটি করি, সরি এখানে 14, তো দেখো 14 একে 14 যদি আমরা কাটি, 14 একে 14, 4 14 56, 4 14 56। ঠিক আছে? তাহলে এবার দেখো আমরা যদি এবার, যেহেতু এটা হচ্ছে উপরের সংখ্যা 56 আর নিচে কিছু নেই, মানে একটা 1 আছে, তো এবার এই 1 দ্বারা 1 দ্বারা গুণ করলে আমরা 1ই পাই, নিচের 1-এর কোনো দাম নেই। তাহলে এবার আমরা কি করতে পারি? 3 4 12 আমরা গুণ করলে পাই হচ্ছে 12 বছর। তাহলে পুত্রের বয়স হচ্ছে 12 বছর। তো আমি আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 11 নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। তো দেখো 11 নম্বর অঙ্কটা কি রয়েছে, একদম সহজ অঙ্ক, কিন্তু আমি তোমাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করতেছি আর কি। আমি আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতেছো। তারপরে দেখো 11 নম্বর অঙ্কটার মধ্যে আমাদেরকে বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল এত। দেখো দুইটা সংখ্যার যোগফল কিন্তু আমাদেরকে দিয়ে দিছে, ব্যাপারটা ভালো করে বুঝবা। এখানে দুটি সংখ্যার যোগফল আমাদেরকে দিয়ে দিছে 630, কি 630। তো দুটি সংখ্যার যোগফল 630। তারপর বলছে দেখো এদের অনুপাত 10:11। তাহলে আমাদের দুইটি সংখ্যার যোগফল 630 দিয়ে দেওয়ার পর আমাদেরকে বলে দিচ্ছে এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। অর্থাৎ আমার দুইটা সংখ্যায় কিন্তু নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো আমি কিন্তু তোমাদেরকে বলবো যে যেহেতু আমাদেরকে দুটি সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে, তাহলে আমাদের অনুপাতও দিয়ে দিয়েছে, জাস্ট আমাদেরকে কী করতে হবে? দুইটা সংখ্যা কোন কোন সংখ্যা ছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে কি করব? তাহলে কিন্তু আমরা এবার দুটি সংখ্যার যোগফল 630 এবং এদের অনুপাত হচ্ছে এত, যেটা আমরা উদ্দীপকে পেয়েছি। তাহলে এবার আমরা কি করব? পূর্ব রাশি এবং উত্তর রাশি আমরা যোগ করব। ওই যে উপরে যে একটা করছিলাম যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি আমরা যোগ করব। যোগ করার পর আমরা যা পাবো, সেটাকে আমরা ওই যে উপরে আমাদের 9 নম্বরের অঙ্কগুলো যেভাবে করছিলাম, এই অঙ্কগুলো একইভাবে যোগ করার পর আমরা কিন্তু 21 পেয়েছি। তাহলে প্রথম সংখ্যা কত? দেখো এইটা কিন্তু যোগফলটা হচ্ছে 630। তাহলে এইটাতে কিন্তু আমাদের দুইটা সংখ্যা বের হবে, তাই না? যেহেতু এটা যোগফল, তাহলে এবার আমরা লিখছি দেখো প্রথম সংখ্যা হচ্ছে 630 এর মানে হচ্ছে গুণ। এটা কিন্তু আমি তোমাদেরকে উপরে যে প্রথম অধ্যায় ছিল সেই অধ্যায়ে আমি অনেক ভালো করে এর ব্যবহার বুঝাইছি। তো দেখো এখানে প্রথম সংখ্যাটা আমাদের কত হচ্ছে? প্রথম সংখ্যা হচ্ছে আমাদের 630 এর কত অংশ? 630 এর হচ্ছে 10/21। 10/21 কীভাবে পেলাম? আমরা কিন্তু এখানে 21 পেয়েছি। এবার যেহেতু এটা প্রথম অংশ হচ্ছে আমাদের 10, তাহলে আমরা আমরা যোগফলটা পেয়েছি, যোগফল আর হচ্ছে আমাদের যেহেতু আমরা প্রথম সংখ্যাটা বের করব, তাহলে সেটা হচ্ছে 10, এই জন্য আমরা 10 লিখেছি। এবার আমরা কাটাকাটি করে দেখো, একটু তোমাদেরকে কাটাকাটি করাই আমি দেখাই। এখানে আছে হচ্ছে 21 নিচে, তারপর উপরে আসছে, এটা যেহেতু এটা উপরের অংশ, তো আমি এখানে এভাবেই লিখি, যেমন আসছে এভাবেই লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি গুণ দিলাম আর উপর হচ্ছে আমাদের 10। তাহলে দেখো এবার দিয়ে আমরা কাটি 21 একে 21, দেখো 30 21 হচ্ছে আমাদের কত? 30 21 হচ্ছে আমাদের 630। তাহলে আমরা 30 21 630 পেলাম। এবার আমরা কি করব? এই 30 আর 10 যদি গুণ করে দেই, তাহলে আমরা পাই হচ্ছে 300। দেখো 3 ওকে 3 আর দুইটা শূন্য সামনে, তাহলে আমরা পাই হচ্ছে 300। দেখো প্রথম সংখ্যাটা হচ্ছে 300। একইভাবে আমরা দ্বিতীয় সংখ্যাটা বের করব। একইভাবে দেখো দ্বিতীয় সংখ্যা 630 এর, এবার দ্বিতীয় সংখ্যা হচ্ছে আমাদের কত অনুপাত?
11। তাহলে আমরা দেখো আমরা যেই যোগফলটা পেয়েছি তার সাথে আমরা 11 লিখেছি, তো আমরা লিখছি 11/21 অথবা 21/11। এটা কিন্তু আমরা কাটাকাটি করি একইভাবে আমরা 21 তারপর হচ্ছে 30 21 হচ্ছে 630। তাহলে আমরা এটা এবার 2 30 আর 11 গুণ করে দিই, তাহলে আমরা পাই হচ্ছে 330। তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে 300 আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 330, অথবা আমরা লিখতে পারি সংখ্যা দুটি হচ্ছে 300 ও 330। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 12 নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। তো দেখো 12 নম্বর অঙ্কটা কী রয়েছে একটু খেয়াল করো। আমি তোমাদেরকে কিন্তু খুব সহজে বোঝানোর চেষ্টা করতেছি, আমি আশা করি তোমরা বুঝতেছো। তারপর দেখো 12 নম্বর আমাদেরকে বলা হয়েছে হুবাহুব পিতা ও পুত্রের অঙ্কটা যে আমরা এইমাত্র করে আসলাম, হুবাহুব পিতা ও পুত্রের অঙ্কটার মতোই এই 12 নম্বরের অঙ্কটা। জাস্ট তোমরা পিতা ও পুত্রের জায়গাতে ওই বইয়ের কথাটা লাগাই দিলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। দেখো এখানে বলছে দুইটি বইয়ের অনুপাত মূল্যের অনুপাত হচ্ছে 5:7। তাহলে এখানে দুইটা বই, একটা বইয়ের অনুপাত হচ্ছে 5, মানে একটা বই হচ্ছে 5 আর অনুপাত হচ্ছে আরেকটা বই হচ্ছে 7। তাহলে এখানে দুইটা বই আছে, একটা 5 একটা 7। তারা বলছে দ্বিতীয় বইটির মূল্য কিন্তু দিয়ে দিচ্ছে, যেরকম ওই জায়গাতে আমরা উপরে পড়ছিলাম পিতা ও পুত্রের, যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত একটা দিয়ে দিছে, দিয়ে দেওয়ার পর কিন্তু পিতার বয়সটা দিয়ে দিছে, আমাদেরকে পুত্রের বয়স বের করতে বলছিল। ঠিক একইভাবে এখানে দ্বিতীয় বইয়ের মূল্য দিয়ে দিছে, আমরা প্রথম বইয়ের মূল্য বের করতে হবে। তুমি মনে করবা যে এখানে দ্বিতীয় বই মানে পিতা, দ্বিতীয় বই মানে পিতা, মনে রাখবা। তাহলে আমাদের প্রথমে পিতা ও পুত্রের অনুপাতটা দিয়ে দিছে, যেটা যেটা যদিও পিতা ও পুত্রের অনুপাত না, এটা দুটো বইয়ের অনুপাত। তা আমরা মনে করব যে এখানে পিতা ও পুত্রের অনুপাত এত, তাহলে পিতার বয়স দেওয়া আছে, পুত্রের বয়স বের করব, ঠিক আছে। এরকমভাবেই দুটি বইয়ের মূল্যের অনুপাত হচ্ছে 5:7, দ্বিতীয় বইয়ের মূল্য হচ্ছে 84 টাকা। তাহলে প্রথমটির মূল্য কত? তো এইভাবে আমরা লিখছি, দেখে দেওয়া আছে দ্বিতীয় বইটির মূল্য হচ্ছে কত, 84 টাকা, এটা দেওয়া আছে। তাহলে বই দুটির মূল্যের অনুপাত হচ্ছে 5:7। তাহলে দেখো এবার আমরা প্রথম বইয়ের মূল্য বাই হচ্ছে দ্বিতীয় বইয়ের মূল্য। যেহেতু আমাদেরকে প্রথম বইয়ের মূল্যটা বের করতে হবে, তাহলে আমরা কী করতে হবে, আমাদের বাম দিকে প্রথম বইটাই রেখে দিতে হবে, প্রথম বইয়ের মূল্যটা। তো দেখো একটু খেয়াল করো, আমরা প্রথম বইয়ের মূল্য বাই হচ্ছে দ্বিতীয় বইয়ের মূল্য, যেহেতু এটা এই অবস্থায় আছে, তাহলে প্রথমটা হচ্ছে প্রথম বইয়ের মূল্য 5 আর দ্বিতীয় বইয়ের মূল্য হচ্ছে 7। আমরা কিন্তু এটাকে ভাগ অবস্থায় লিখতে পারি, অনুপাতটাকে 5:7কে আমরা ভাগ অবস্থায় লিখতে পারি হচ্ছে প্রথমে 5 তারপরে 7, আমরা এভাবে লিখতে পারি। দেখো আমরা তাই লিখেছি এই জায়গাতে। তারপরে দেখো এবার আমরা যেহেতু প্রথম বইটির মূল্য বের করব, তাহলে প্রথম বইটি আমরা এখানে রেখে দিলাম, সমান সমান আমাদের 5/7-এর সাথে আমরা কি করব, এটা দ্বিতীয় বইয়ের মূল্যটা হচ্ছে গুণ অবস্থায় আছে, এটাকে আমরা ভাগ অবস্থায় আছে, এটাকে আমরা গুণ অবস্থায় নিয়ে নিলাম। তো দেখো অতএব এটাকে আমরা আর গুণ করে নিলাম আর কি, অর্থাৎ প্রথম বইটির মূল্য দ্বিতীয় বইটির মূল্যর এত গুণ, ঠিক আছে। তাহলে আমরা কি করব, প্রথম বইটির মূল্য হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি কত, ওই যে 84 আছে না, সেই 84 গুণ হচ্ছে যেটা আমাদের আছে প্রথম বইয়ের মূল্য কত, প্রথম বইয়ের মূল্য কিন্তু অনুপাতে আমরা 5 পেয়েছিলাম, এই যে 5 হচ্ছে প্রথম বই, ঠিক আছে। তো আমরা প্রথমে ওই যে যেটা আছে এটা আমরা কি করছি, দেখো 5/7 আমরা এখানে লিখে দিয়েছি যে আমাদের অনুপাত পেয়েছি। এবার আমরা এটা যদি কাটাকাটি করি, দেখো এই জায়গাতে আমরা 7 7 7 12 84, এবার 12 আর 5 যদি আমরা গুণ করে দিই, তাহলে আমরা 5 12 60 পাই, আর এটা হচ্ছে প্রথম বইয়ের মূল্য। তাহলে বোঝা গেল দ্বিতীয় বইটির মূল্য হচ্ছে 84 টাকা আর প্রথম বইটির মূল্য হচ্ছে 60 টাকা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আর এটা হচ্ছে হুবাহুব পিতা ও পুত্রের যে অঙ্কটা আছে সেই অঙ্কটার মতোই। তো দেখো এবার আমি তোমাদের 13 নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। তো 13 নম্বরের অঙ্কটা কী রয়েছে একটু খেয়াল করো। 13 নম্বরের অঙ্কটা আমাদেরকে বলা হয়েছে, এবার স্বর্ণের কথা বলা হয়েছে। আমরা কিন্তু বাসায় স্বর্ণ ব্যবহার করি, তাই না? এমনও হতে পারে তোমার মা বা তোমার বোন এই স্বর্ণ ব্যবহার করে, তোমরা কিন্তু স্বর্ণ সবাই চিনো। এখানে বলছে দেখো স্বর্ণ কিন্তু বিভিন্ন ক্যারেটের হয়, কেউ 18 ক্যারেটের পরে, কেউ 22 ক্যারেটের পরে, এরকম আর কি। তো এখানে আমাদের 18 ক্যারেটের কথা বলছে, দেখো 13 নম্বর অঙ্কটা খেয়াল করো। এখানে বলছে 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনা, সোনা ও খাদের অনুপাত 3:1। তো এখানে কী বলছে দেখো, সোনা ও খাদের অনুপাতের কথা বলছে, হ্যাঁ। তাহলে সোনা ও খাদের অনুপাত হচ্ছে 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। তাহলে একটু খেয়াল করবে, এখানে আমাদেরকে কিন্তু সোনার অনুপাত হচ্ছে আমাদের 3, হ্যাঁ, আর খাদের অনুপাত হচ্ছে আমাদের 1, যেহেতু প্রথমে হচ্ছে সোনার নাম, সোনার গহনার কথা বলছে, তাহলে সোনা হচ্ছে প্রথমে, তারপরে খাদ হচ্ছে পরে। তো প্রথমে যেহেতু সোনা, তাহলে সোনা হচ্ছে আমাদের 3, খাদ হচ্ছে আমাদের 1। তো এখানে আমাদেরকে বলছে যে 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনা সোনা ও খাদের অনুপাত হচ্ছে 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো।
তাহলে আমরা ঠিক একইভাবে ঠিক 10 নম্বরের অঙ্কটা আমরা যেভাবে করেছি, আমরা কিন্তু এই অঙ্কটা তাই করব। আমরা উপরে কিন্তু এরকম একটা অঙ্ক করেছিলাম। তাহলে এখানে দেখো, এই জায়গাতে আমরা লিখছি গহনা, সোনা ও খাদের অনুপাত হচ্ছে 3:1, যেটা আমরা প্রশ্নতে দেখেছি, হ্যাঁ? এই প্রশ্নতে দেখেছিলাম। এটাই আমরা লিখছি এখানে। তাহলে এবার আমরা লিখব অনুপাতটির পূর্ব রাশি ও উত্তর রাশির যোগফল। তাহলে 3 অনুপাত এই 3 যোগ 1 যদি আমরা দিই তাহলে আমরা পাই হচ্ছে কত? 4। তাহলে আমরা 4 পেলাম। এবার আমরা কিন্তু ওই সেই 20 ক্যারেট যেহেতু আছে, সেই 20 ক্যারেট 20 গ্রাম যেহেতু আছে, সেই 20 গ্রাম থেকে কিন্তু আমরা এখন গহনার সোনার পরিমাণ আর হচ্ছে গহনার খাদের পরিমাণ আমরা বের করব। তো দেখো আমরা লিখছি অতএব গহনার সোনার পরিমাণ হচ্ছে 20 গ্রাম, এর কত? 3/4 অংশ। দেখো এখানে সোনা ছিল কিন্তু 3, ঠিক আছে? আর আমরা যোগফল পেয়েছি হচ্ছে 4। তাহলে আমরা কি করছি এবার দিয়ে আমরা এটাকে কাটাকাটি করি। দেখো 4 একে 4, 4 পাঁচা 20। তাহলে আমরা কত পাই একটু খেয়াল করো। এখানে 4 একে 4 পাই, 4 পাঁচা 20 পাই। তাহলে 4 পাঁচা 20 যদি আমরা পাই, এখানে 5 দিলাম। তো এবার আমরা যদি এখানে কাটাকাটি করি, দেখো 3 পাঁচা 15। তাহলে আমরা গহনার সোনার পরিমাণ পেলাম হচ্ছে 15 গ্রাম, ঠিক আছে? এবং গহনার খাদের পরিমাণ একইভাবে আমরা এখানে এই খাদের পরিমাণ আমরা পেয়েছি হচ্ছে 1। তাহলে আমরা যোগফল পেয়েছি হচ্ছে 4। তাহলে 4/1 অংশ। তাহলে এবার আমরা কাটাকাটি করি, 4 একে 4, 4 পাঁচা 20। ওই কাটাকাটিটা সহজ, তোমরা পারবা, এই জন্য আমি খুব দ্রুত বলে যাচ্ছি। তো এবার দেখো আমরা যদি এখানে এই 5 এবং 1 গুণ করি, তাহলে আমরা 5 একে 5 পাই, ঠিক আছে? তাহলে খাদের পরিমাণ হচ্ছে 5 গ্রাম। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 14 নম্বরে যে অঙ্কটা আছে, সে অঙ্কটা আমি সমাধান করব। দেখো 14 নম্বরের অঙ্কটায় কী রয়েছে একটু খেয়াল করো। 2 বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত এত। দেখো তুমি মনে করো তোমার স্কুলে তো বিভিন্ন স্টুডেন্ট থাকে, তাই না? তোমার বন্ধু-বান্ধব তো অনেক থাকে। মনে করো তোমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, হ্যাঁ? যে মনে করো তোমার সবচাইতে অন্তরঙ্গ ফ্রেন্ড। তো এরকম বন্ধু যদি তোমার থাকে, ওই বন্ধুর বাড়ি থেকে স্কুলে আসার দূরত্ব এবং তোমার বাড়ি থেকে স্কুলে যাওয়ার দূরত্ব কি, সেটা এখানে মূলত বলা হয়েছে। দেখো 2 বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত হচ্ছে 2:3। এখানে নির্দিষ্ট করে বলে নাই যে প্রথম বন্ধুর এত বা দ্বিতীয় বন্ধুর এত, এরকম কিন্তু নির্দিষ্ট করে বলে নাই। এখানে বলছে তাদের অনুপাত হচ্ছে 2:3। বলছে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। তাহলে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব হচ্ছে 5 মিটার। যদি 5 মিটার হয়, তাহলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? যেহেতু এখানে নির্দিষ্ট করে বলেনি যে কোনটা কোন বন্ধুর অনুপাত, তো জন্য আমরা লিখছি দেখো প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, যেটা আমরা এখানে পেয়েছি। তারপর বলছে দেখো অতএব প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব অনুপাত দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 2:3। যেহেতু আমাদেরকে নির্দিষ্ট করে বলেনি, তাই আমরা আবার লিখছি বা দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব অনুপাত প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব। এটাকে আমরা এবার উল্টে এনেছি 3:2। যেহেতু আমাদেরকে নির্দিষ্ট করে বলেনি কোন বন্ধুর কোনটা, তাহলে এটা কিন্তু আমরা উল্টে এনেছি, মানে এক কথায় ব্যস্তকরণ করেছি। আমরা কিন্তু ব্যস্তকরণ করাটা দেখেছিলাম। তো এবার আমি উপরে চলে যাব বাকি অংশটা দেখার জন্য। দেখো একদম সহজে কিন্তু আমি তোমাদেরকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা বুঝবা। তাহলে আমরা যেহেতু জানি না, এইজন্য আমরা কি করব, দেখো এখানে আমি লিখছি দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব হচ্ছে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্বের এত গুণ। যেটা আমরা এইমাত্র দেখে এসেছিলাম, এত গুণ। অতএব দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? যেহেতু প্রথম বন্ধু আমার এখানে বলেছে 5 কিলোমিটার, কিন্তু আমার বলে দিছিল। তাহলে এখানে 5 কিলোমিটার আমরা কি করব, এই জায়গাতে আমরা জানি হচ্ছে এই 5টা হচ্ছে উপরের অংশ। তাহলে যেহেতু 2 দ্বারা 2 একটা মৌলিক সংখ্যা, 5 দ্বারা 2 দ্বারা 5কে কাটাকাটি করা যায় না। তাহলে আমরা কী করবো, দেখো এখানে আছে 5 গুণ হচ্ছে 3/2। যেহেতু 5 একটা পূর্ণ সংখ্যা, তার নিচে মনে মনে একটা 1 আছে। তো আমরা কিন্তু এখানে 5কে 2 দ্বারা কিন্তু 5কে আমরা কাটতে পারি না, যেহেতু 2 একটা মৌলিক সংখ্যা। তাহলে আমরা কী করব, 3 দ্বারা 5কে গুণ করব, 2 দ্বারা 1কে গুণ করব। দিয়ে আমরা গুণ করে দেখো 3 5 15 আমরা পাই, আর নিচে পাই হচ্ছে 2 1কে 2 পাই আমরা। তাহলে দেখো এবার এটাকে দিয়ে আমরা, যেহেতু এটা এবার কিন্তু অপকৃত ভগ্নাংশ, কারণ আমরা জানি যার হর ছোট লব বড় সেটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ। এবার অপকৃত ভগ্নাংশ থেকে আমরা এটা মিশ্র ভগ্নাংশ করব। অতএব 2 দ্বারা আমরা কি করব, 15কে আমরা ভাগ করব। দেখো 7 2 14 আমরা 7 পাই, তাহলে 14 পাইলাম। তারপর দেখো বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 1। তো আমরা লিখতে পারি 7 সমস্ত 2/1। অতএব এই অংশটা, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি কি, যে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব হচ্ছে 7 সমস্ত 2/1 কিলোমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেহেতু প্রথম বন্ধুর বাড়ির দূরত্বটা আমাদেরকে উপরে
প্রশ্নতে দিয়ে দিয়েছিল। হ্যাঁ, তাহলে এবার আমি তোমাদের 15 নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। তো দেখো 15 নম্বরের অঙ্কের মধ্যে কী আছে, আমি আশা করি তোমরা সবাই পায়েস খেতে পছন্দ করো। হ্যাঁ, দুধের পায়েস, দুধ দিয়ে চিনি দিয়ে যে পায়েস তৈরি করে খুব মজা, তাই না? আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি পায়েস, আমি আশা করি তোমরাও পছন্দ করো। তো দেখো এই পায়েসের কথা এখানে আসছে, যেহেতু পায়েসের কথা আসছে আমরা আশা করি অঙ্কটা আমরা খুব সহজে বুঝতে পারবো, যেহেতু পায়েসটা আমরা খেতে পছন্দ করি। দেখো এই যেহেতু 15 নম্বর আমাদেরকে কী বলা হয়েছে আমি একটু তোমাদেরকে দেখাই। এখানে 15 নম্বর দিয়ে খেয়াল করে আমাদেরকে বলা হয়েছে পায়েসে দুধ ও চিনির অনুপাত এত। দেখো এখানে তাহলে দুধের অনুপাত হচ্ছে 7, অনুপাত হচ্ছে চিনি হচ্ছে 2, যেহেতু প্রথমে দুধ আছে পরে চিনি আছে। তো বলছে ওই পায়েসে চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত। দেখো এখানে কিন্তু পায়েসের চিনির পরিমাণ দিয়ে দিছে, তাহলে দুধের পরিমাণ বের করতে হবে। এই জাতীয় অঙ্ক কিন্তু আমরা উপরে করে এসেছি এইমাত্র, যে পিতা পুত্রের অঙ্কটার মতোই টোটাল কথা। হ্যাঁ, তাহলে এখানে দেখো আমি জায়গাতে একটু খেয়াল করে দেওয়া আছে পায়েস ও চিনির পরিমাণ হচ্ছে 4 কেজি। তাহলে পায়েসে চিনির পরিমাণ কত কেজি? 4 কেজি, যেটা আমরা উদ্দীপকেই মাত্র পেলাম এখানে। হ্যাঁ, তাহলে এবার দেখো, তাহলে আমাদেরকে বলা হয়েছে কি ওই পায়েসে চিনির পরিমাণ যদি 4 কেজি হয় তাহলে দুধের পরিমাণ কত, আমাদের দুধের পরিমাণ বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি হচ্ছে দুধের পরিমাণ অনুপাত চিনির পরিমাণ, অর্থাৎ 7:2। তাহলে আমরা এবার এটাকে লিখতে পারি ভাগাকারে, আমরা যেহেতু আমরা 7:2কে এভাবে লিখতে পারি, তাহলে আমরা কিন্তু দুধের পরিমাণ ও চিনির পরিমাণকেও এভাবে লিখতে পারি। হ্যাঁ, তাই এই জন্য আমরা লিখছি দেখো দুধের পরিমাণ বাই হচ্ছে চিনির পরিমাণ = 7/2। তাহলে এবার দেখো দুধের পরিমাণ 7/2 চিনির পরিমাণ, যেহেতু আমাদের চিনির পরিমাণ দেওয়া আছে এই জন্য আমরা চিনির পরিমাণ, অথবা এখানে আমরা আর গুণ করছি, ঠিক আছে? আর গুণ করছি, আর গুণ করলে আমরা কিন্তু এটা পাই। অথবা আমরা দুধের পরিমাণটা যেহেতু আমাদেরকে বের করতে হবে দুধের পরিমাণ, তো আমরা দুধের পরিমাণটা কিন্তু বাম দিকে রেখে দিলাম, আর সমান সমান দিয়ে আমরা ডান দিকে 7/2 লিখে আমরা যেহেতু এই চিনির পরিমাণটা গুণ অবস্থায় আছে এটাকে আমরা ভাগ অবস্থায় এখানে নিয়ে এসেছি, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি দুধের পরিমাণ সমান সমান 7/2 গুণ হচ্ছে চিনির পরিমাণ। তাহলে আমরা এবার কি করতে পারি, এবার এটাকে আমরা করতে পারি হচ্ছে অর্থাৎ দুধের পরিমাণ চিনির পরিমাণের এত গুণ, ঠিক আছে? এবার আমরা কাটাকাটি করি, দেখো অর্থাৎ দুধের পরিমাণ কত, আমরা 2 2 কে 2, আর এখানে দেখো 2 2 4, তাহলে দেখো 7 2 14, তাহলে বোঝা গেল কি এখানে 14 কেজি হচ্ছে দুধের পরিমাণ। তাহলে 4 কেজি চিনি হয়, দুধের পরিমাণ কত কেজি? 14 কেজি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা লিখতে হবে পায়েসে দুধের পরিমাণ হচ্ছে 14 কেজি। আশা করি অঙ্কটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। আর আমি অঙ্কটা খুব দ্রুত বুঝালাম এই জন্য আমি কিন্তু ইতিপূর্বে এই জাতীয় অঙ্ক তোমাদেরকে উপরে সমাধান করে দিয়েছি, ঠিক আছে? তো এবার আমি তোমাদের 16 নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। দেখো 16 নম্বরের অঙ্কটার মধ্যে কী রয়েছে একটু খেয়াল করো। 16 নম্বরের অঙ্কটা আমাদেরকে বলা হয়েছে দুটি কম্পিউটারের দামের অনুপাত এত। তাহলে এখানে দুইটা কম্পিউটারের দামের অনুপাত দিয়ে দিছে। প্রথমটির দাম কত? 25,000 টাকা। তো এখানে বলছে দুটি কম্পিউটারের দামের অনুপাত হচ্ছে 5, অনুপাত হচ্ছে 6, ঠিক আছে? তাহলে প্রথমটার দাম কিন্তু 25,000 টাকা দিয়ে দিছে। তাহলে প্রথমটার দাম এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, প্রথমটার দাম 25,000 টাকা হলে দ্বিতীয়টির দাম কত আমাদেরকে প্রশ্ন করছে। দেখো আমাদেরকে এখানে কিন্তু দুইটা প্রশ্ন আছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবা। এখানে বলছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত হচ্ছে 5:6। তাহলে প্রথমটির দাম হচ্ছে 25,000 টাকা দিয়ে দিছে। তাহলে দ্বিতীয়টির দাম কত? আমাকে একটা প্রশ্ন করছে, কিন্তু দ্বিতীয়টির দাম কত একটা প্রশ্ন করছে। তার বলছে দেখো মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাত কত। দেখো এখানে কিন্তু আমাদেরকে প্রশ্ন দুইটা করছে। কি আমাদেরকে এখানে দুইটা প্রশ্ন করছে, সেটা দুইটা প্রশ্ন কি বলতো? প্রথম বলছে যে প্রথমটির দাম যদি 25,000 টাকা হয় তাহলে দ্বিতীয়টির দাম কত। তারপর বলছে যদি মূল্য কী হয়, প্রথমটির মূল্য যদি 5,000 টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাত কী ধরনের অনুপাত। হ্যাঁ, আচ্ছা এবার আমরা একটু করি। দেখো এখানে আমরা লিখছি, দেখো দেওয়া আছে প্রথম কম্পিউটারের দাম হচ্ছে 25,000 টাকা, যেটা আমরা উপরে পেয়েছি। দুটি কম্পিউটারের দামের অনুপাত হচ্ছে এত, যেটা আমরা উপরে পেয়েছি। হ্যাঁ, সুতরাং দ্বিতীয়টির দাম মানে এক কথায় ওই যে এইমাত্র 15 নম্বর অঙ্কটা করছি না, এরকমই কিন্তু আমরা এভাবে করবো এখানে। সুতরাং দ্বিতীয়টির দাম প্রথমটির দামের এত গুণ, ঠিক আছে? অর্থাৎ এটা আর কি, অর্থাৎ দ্বিতীয়টির দাম কত হবে? দ্বিতীয়টির দাম হচ্ছে 6/5 প্রথমটির দাম, ঠিক আছে? যেহেতু প্রথমটির দাম আমাদের দেওয়া আছে, তাহলে এবার আমরা যেহেতু আমরা দ্বিতীয়টির দাম বের করবো, তাই দ্বিতীয়টা কিন্তু আমরা এখানে রেখে দিয়েছি। তাহলে দেখো এবার যদি আমরা কাটাকাটি করি, এখানে প্রথমটির দাম কত, এখানে যা আছে তা আমরা বসাই দিলাম। তারপর প্রথমটির দাম হচ্ছে 25,000 টাকাতে আমরা দিয়ে দিলাম। এবার আমরা কাটাকাটি করি, দেখো তাহলে 5 5,000 হচ্ছে
2500। এবার এটাকে যদি আমরা খুব সহজে কাটতে চাই তাহলে আমরা সেটা কীভাবে কাটবো? দেখো আমাদের এখানে আছে 6/5 অর্থাৎ 5 ভাগের 6, তারপর হচ্ছে গুণ হচ্ছে আমাদের 25,000, 25,000, ঠিক আছে? তাহলে আমরা দেখো 5 5 25 কেটে দিলাম 5, তারপরে দেখো এখানে 3টা শূন্য আছে, 1 2 3, আমরা 3টা শূন্য কেটে দিয়ে এখানে বসাই দিলাম। দেখো তাহলে আমরা পাইলাম কত? 5,000। এবারে 5,000 এর সাথে আমরা 6 গুণ করব। 6 গুণ করার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এই প্রথমটির দাম, মানে দ্বিতীয়টির দাম, দ্বিতীয় ল্যাপটপটির দাম আমরা পেয়ে যাব। অর্থাৎ দ্বিতীয় ল্যাপটপটির দাম হচ্ছে 530, অর্থাৎ 30,000 টাকা হচ্ছে দ্বিতীয় ল্যাপটপটির দাম। এ হচ্ছে প্রথম আমাদের এই প্রশ্নটার উত্তর কিন্তু আমরা দিলাম। এবার আমাদেরকে বলছে যদি মূল্য বৃদ্ধি পায় তাহলে সেটা আমরা কী করব? তাহলে সেটা কী পরিমাণ হতে পারে? দেখো এখানে বলছে, আমি এই জায়গাতে লিখে দিয়েছি দেখো, আবার মূল্য বৃদ্ধির ফলে প্রথমটির দাম বেড়ে হয় 25,000 যোগ 5,000। কেন আমরা দেখছিলাম উদ্দীপকে আমরা কিন্তু দেখছিলাম যে যদি 5,000 টাকা বেড়ে যায় তাহলে প্রথমটির দাম হবে কত? 25,000 যোগ 5,000 তাহলে 30,000। তাহলে দেখো তখন কম্পিউটার দুটির দামের অনুপাত হবে 30:30, মানে 30,000 অনুপাত 30,000। একটু খেয়াল করো, তাহলে তখন কিন্তু আমরা কিন্তু দ্বিতীয়টির দাম কত পেয়েছিলাম? এখানে কিন্তু দ্বিতীয়টির দাম 30,000 পেয়েছি। বলছে তৃতীয় যদি প্রথমটির দাম আমরা কিন্তু উপরে দেখছিলাম যে বৃদ্ধি পায় 5,000 টাকা বৃদ্ধি পায়, তাহলে তাদের কি হতে পারে? দেখো এই জায়গাতে আমাদের এই জায়গাতে বলছে তখন কম্পিউটার দুটির দাম হবে 30,000 অনুপাত 30,000। তাহলে এটা কিন্তু কি বলতো? এটা কিন্তু এক ধরনের একক অনুপাত, কারণ 30,000 এটা মিল রয়েছে, দুইটা অনুপাতের মিল রয়েছে, বা 1:1, যা একটি একক অনুপাত। অতএব প্রথম কম্পিউটারের মূল্য বৃদ্ধির পর উভয় কম্পিউটারের দামের অনুপাত একটি একক অনুপাত। এটাই হচ্ছে আমাদের উত্তর, আমাদেরকে তাই দেখাইতে বলছিল, ঠিক আছে? তো আশা করি তোমরা এই 16 নম্বরের অঙ্কটাও বুঝতে পেরেছো। একদম সহজভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আমি তোমাদেরকে যে অঙ্কগুলো এখন সমাধান করে দেখালাম তোমরা প্রত্যেকটা অঙ্কই বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ আমার এই অঙ্কগুলো না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের জন্য এই সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমার ফেসবুক পেজের মধ্যে A to Z তোমরা পেয়ে যাবা। হ্যাঁ, এমনকি আমি তোমাদের প্রত্যেকের যে সাপ্তাহিক বা মাসিক পরীক্ষাগুলো হয় সেগুলো আমি আমার পেজের মধ্যে দিয়ে দিই। তোমরা চাইলে আমার এই ভিডিওগুলো দেখে তোমরা সেখানে পরীক্ষাও দিতে পারো। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।